করিনি, যে কারণে তোমরা অনেকেই বলছিলে যে কেন আমি ফ্যান্টাসি ড্রামা এক্সপ্লেন করছি না। আসলে আমি আমার মন মতো ফ্যান্টাসি ড্রামা খুঁজে পাচ্ছিলাম না। যেসব মন মতো ড্রামা রিলিজ হচ্ছিল সেগুলো এমন কোম্পানির যে ড্রামাগুলো এক্সপ্লেন করলে তারা স্ট্রাইক দেয়, তাই ভয়ে সেই ড্রামাগুলো এক্সপ্লেন করতে পারছিলাম না। যা হোক, অবশেষে আমার মন মতো একটা ড্রামা পেয়েছি। তবে আমি এই ড্রামাটা গল্পের জন্য চয়েস করিনি। এই ড্রামাটা আমি চয়েস করেছি শুধুমাত্র হিরোকে দেখে। এই ড্রামার হিরো আমার খুবই পছন্দের। আর যেহেতু আমি গল্পের কথা চিন্তা করে ড্রামা সিলেক্ট করিনি, তাই তোমাদেরই দায়িত্ব দিচ্ছি ড্রামার গল্প কেমন সেটা কমেন্ট করবে। এই ড্রামাটার নাম লাভ অ্যান্ড সোর্ড। এটা একটা ফ্যান্টাসি ড্রামা যেটা 2025 সালে রিলিজ হয়েছে। অনেক কথা বলে ফেলেছি, চলো ড্রামার কাহিনীতে যাওয়া যাক। শুরুতেই আমাদের মরুভূমির দৃশ্য দেখানো হয়। আমরা মাস্ক পরা একটা ছেলেকে ঘোড়ায় চড়ে আসতে দেখি। এই ছেলেটির নাম ইয়ান শাও। ও আমাদের ড্রামার হিরো এবং মার্শাল আর্ট জগতের সেকেন্ড গ্রুপ থেকে এসেছে, মানে ও ইউজি ভিলার স্টুডেন্ট ছিল না। যা হোক, ও যখন মরুভূমির মধ্যে দিয়ে আসছিল তখন ঘোষ ইয়ান শাহের সাহস কি করে হলো সে ঘোষ ট্রাইবের জায়গাতে প্রবেশ করেছে। ইয়ান শাহ তখন বলে সে এমন একজনের সন্ধানে এসেছে যে জীবন মৃত্যুর মাঝামাঝি ঝুলে আছে। ঘোষ ট্রাইবের সদস্যরা তখন বলে, ও আচ্ছা, তাহলে তুমি কাউকে বাঁচাতে এসেছো? তবে বাঁচাতে গেলে তো আমাদের ফরমেশন গুলো ব্রেক করে যেতে হবে। ইয়ান শাও তখন বলে, আমি ইয়ান শাও, এমন কোনো ফরমেশন নেই যেটা ভাঙতে পারি না। ব্যাস, সেখানে তো শুরু হয়ে যায় একটা ফাইট। তবে ইয়ান শাও তো সবাইকে হারিয়ে দেয়। এরপরে আমাদের মরুভূমির মধ্যে একটা মেয়েকে দেখানো হয়। এটা আমাদের ড্রামার নায়িকা। ওর নাম রং সুকুয়ান। ও ইউজি প্যালেসের সেরা মার্শাল আর্টিস্ট। ওকে আমি সুকু বলে ডাকবো। তো সুকু যখন জ্ঞান ফেরে ও নিজেই অবাক হয়ে যায় যে ও এখানে মরুভূমির মধ্যে কিভাবে আসলো, আর এখানেই বা ঝুলে আছে কেন। তখনই ওর সামনে তিনজন ডাকাত আসে ঘোড়ায় চড়ে। আর তারা সুকুকে বলছিল, তুমি এখনো বেঁচে আছো? 3 দিন 3 রাত ধরে তোমাকে এখানে ঝুলিয়ে রেখে গিয়েছি। আমরা তো ভেবেছিলাম তুমি মারা গিয়েছো। সুকু তখন বলে, তোমরা কারা? ওই ডাকাতরা অবাক হয়ে বলে, তুমি কি নাটক করছো, নাকি 3 দিন ঝুলে থেকে তোমার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে? আমরা ঘোস্ট ট্রাইবের সেরা ডাকাত, আমরাই তোমাকে এখানে এনে বন্দি করে রেখেছি। সুকু তখন বলে, আমি কে? ওই ডাকাতরা বলে, তুমি ইউচিভেলার সেরা মার্শাল আর্টিস্ট। তুমি আমাদের এক সঙ্গীকে মেরে ফেলেছ। এমনকি ওরা ওই সঙ্গীর কঙ্কাল মাথা নিয়ে ঘুরছিল। সুকু মনে মনে চিন্তা করে, সে যদি ইউচিভিলা স্টুডেন্ট হয় আর মার্শাল আর্ট জেনেই থাকে, তাহলে তার মনে পড়ছে না কেন। এরই মধ্যে সেখানে ইয়ানশাও চলে আসে। সুকু তো প্রথমে ইয়ানশাওকে দেখে ভয় পেয়ে যায়। ও মনে করে ইয়ানশাও হয়তো ওকে মারতে এসেছে। তবে ইয়ানশাও সেখানে আসে আর জানায় ও সুকুকে বাঁচাতে এসেছে। সেখানে ইয়ানশাও আর ওই 3 ডাকাতের ফাইট লেগে যায়। ইয়ানশাও একটা ব্লেড ছুঁড়ে মারে, যেটা সুকুর হাতে লেগে যায়। সুকু তখন বলে, তুমি কি আমাকে বাঁচাতে এসেছো নাকি মারতে? কারণ ওর হাতের শিরা অলরেডি কেটে গিয়েছিল। আর সুকু সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর ইয়ানশাও ওই 3 ডাকাতের সাথে যুদ্ধ করে ওদেরকে তো পুরো কুপকাত করে ফেলে। আর এরপর আমাদের প্রথমবারের মতো ইয়ানশাওয়ের ফেস দেখানো হয়। কিউট না? যা হোক, ইয়ানশাও ওর ঘোড়াকে ইশারা করে আর ওর ঘোড়া ছুটে ওর কাছে চলে আসে। এরপর ইয়ানশাও সুকুকে নিয়ে ওর ঘোড়ায় চড়ে সেখান থেকে বের হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় ইয়ানশাও সুকুর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, যেখানে কেটে গিয়েছিল। তখনও পর্যন্ত সুকুর জ্ঞান ফেরেনি। ইয়ানশাও যখন সুকুর হাত মুছিয়ে দিচ্ছিল তখন ওর হাতে এক ধরনের দাগ খেয়াল করে, যেটা কোল্ড পয়জনের লক্ষণ। ইয়ানশাও বুঝতে পারে কেউ সুকুকে লং টাইম ধরে বিষ দিচ্ছে। এদিকে সুকুর সাবকনসিয়াস মাইন্ডের একটা কল্পনা দেখানো হয়, যেখানে সুকু একজন মডার্ন মেয়ে, ও এক হয় আর ওর অবস্থা বেশ খারাপ ছিল। এইসব কল্পনা মনে হচ্ছে তোমার বাঁচার কোনো ইচ্ছেই ছিল না, তোমাকে আমি বাঁচানোতে তুমি খুব একটা খুশি হওনি। সুকু তখন হা হুতাশ করে বলতে থাকে, আমি কেন মরে গেলাম না, কোথায় এসে আটকে গেলাম। ও ইয়ানশাওকে জিজ্ঞাসা করছিল, এটা কি কোনো নাটক? তুমি কি নাটকের হিরো? ইয়ানশাও তখন বলে, না, আমি ইয়ানশাও একজন মার্শাল আর্টিস্ট, এটা মার্শাল আর্টের দুনিয়া। সুকু তখন ইয়ানশাওকে বলে, না, মানে সুকু পুরো একটা কমেডি ক্যারেক্টার প্লে করছিল। ইয়ানশাও বলে, আমি একজন মার্শাল আর্টিস্ট, আয়না নিয়ে ঘুরি না। সুকু তখন ইয়ানশাওয়ের তলোয়ারে ফেস দেখার চিন্তা করে আর জিজ্ঞাসা করে তলোয়ারটাও নিতে পারে কিনা। ইয়ানশাও সুকুকে ও তলোয়ারটা দিয়ে দেয়। তখনই সুকু খেয়াল করে ইয়ানশাওয়ের তলোয়ারে একটা পাথর লাগানো, আর ওই পাথর খুলে সুকুর হাতে দিয়ে বলে, তুমি কি করবে? সুকু তখন ওই তলোয়ারটা নিয়ে নিজের ফেস দেখতে থাকে। ইয়ানশাও মনে মনে ভাবতে থাকে, রং সুকুয়ান তো এরকম ছিল না, সে অনেকটা মুডি আর কঠোর ছিল, সেরা মার্শাল আর্টিস্ট বলে কথা। তবে এই সুকুর সাথে তার তো কোনো মিলই নেই। এদিকে সুকু একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে,
তাকে কে মারার চেষ্টা করেছে, সে কে, ইউজি ভিলা কি জিনিস, এই সব কিছু। ইয়ানশাও তখন বলে, তোমার আমার সামনে নাটক করার প্রয়োজন নেই, আমি তোমার শত্রু না। সুকু তখন বলে সে সত্যি এসব কিছু জানতে, ওরা এখান থেকে চলে গিয়েছে। ওই ডাকাতরা তখন বলতে থাকে সুকু তো আহত, কিন্তু যে ছেলেটা ওকে নিয়ে গিয়েছে সে খুবই ধুরন্ধর এবং ভালো মার্শাল আর্টিস্ট, তাকে তো ইউজি ভিলার কেউ বলে মনে হলো না। যা হোক, এদিকে ইয়ানশাও আর সুকু মরুভূমির দিকে অনেকটা চলে এসেছিল। তারা একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছিল এবং ইয়ানশাও সুকুকে বলছিল তারা ইমর্টাল স্প্রিং এর দিকে যাচ্ছে। সেখানে একটা ছোটখাটো গ্রামের মতো আছে। মরুভূমিতে যারা ব্যবসা করতে আসতো তারা গ্রুপ ধরে থাকতো এবং ইমর্টাল স্প্রিং এর কাছে ছোট্ট একটা গ্রামের মতো তৈরি করে সেখানে রেস্ট নেয়। ইয়ানশাও সুকুকে বলে, তোমার ওষুধ লাগানোর সময় হয়েছে। সুকুর পিঠে আঘাত লেগেছিল। সুকু তখন ওই ক্ষত জায়গা থেকে জামা সরিয়ে দিলে ইয়ানশাওনের পেছনে তো অন্য অন্য ট্রাইবরা পড়ে যায়, বিশেষ করে ঘোষ ট্রাইব। আর এই জুইতিয়ান ঘোষ ট্রাইবের লর্ড ছিল। সে সুকুকে কিডন্যাপ করে নেয় এবং সুকুর পরিবর্তে সে গুপ্তধন দাবি করে, কারণ ইউজি ভিলার কাছে সুকুর অনেক দাম ছিল। ও এখানকার 1 নম্বর মার্শাল আর্টিস্ট। তবে ইউজি ভিলা জানিয়েছিল যে তাদের কাছে কোনো গুপ্তধনই নেই, কিন্তু এটা বললেই তো আর সবাই বিশ্বাস করবে না। ইউজি ভিলার মাস্টার শাওচির পরিচয় দেওয়ার পর ইয়ানশাও সুকুকে বলে, একবার তুমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, কিন্তু সে রিজেক্ট করে দিয়েছে। এটা শুনে সুকু মনে মনে চিন্তা করে, তাহলে কি ও শাওচিকেই ভালোবাসে? শাওচি কি এখানে ওর হিরো? ওরা যখন দাঁড়িয়ে কথা বলছিল তখন সুকু ইয়ানশাওকে জানায় ওর প্রচন্ড ঠান্ডা লাগছে। সুকু কথা বলতে বলতে ইয়ানশাওর বুকের মধ্যে ঢুকে যায়। ইয়ানশাও তো অবাক হচ্ছিল। সুকু বলে, তুমি খারাপ ভাবে নিও না, কিন্তু এখন আমার তোমার গরমটা প্রয়োজন, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। এই কথা বলে ও আকাশের তারার দিকে তাকিয়ে থাকে। যা হোক, সেখান থেকে ওরা আবারও ইমর্টাল স্প্রিং এর দিকে রওনা দেয়। তবে যেতে যেতে ওরা একটা বালিঝড়ের মধ্যে পড়ে, আর সেখানেও ইয়ানশাও কোনোভাবে সুকুকে বাঁচায়। সেই বালিঝড়ের মধ্যেই সুকু ইয়ানশাওকে প্রশ্ন করে, তুমি আমাকে কেন বাঁচাচ্ছ? ইয়ানশাও তখন বলে, কারণ তুমি রং সুকুয়ান। এই কথাটা আমার খুবই ভালো লেগেছে। একটু পরে বালুঝড় থেমে যায়। ইয়ানশাও তখন একদিকে ইশারা করে বলে, দেখতে পায়, যাকে সবাই ঘিরে ধরে ধন্যবাদ দিচ্ছিল, কারণ এই এলাকায় কেউ অসুস্থ হলে মাস্টার হিলার তার চিকিৎসা করত। ইয়ানশাও কেমন যেন অদ্ভুত ভাবে মাস্টার হিলারকে দেখতে থাকে, আর মাস্টার হিলারও ইয়ানশাওকে দেখে অবাক হয়। কুকুর ডেকে ডেকে সবাইকে এটা টেস্ট করার জন্য বলছিল, তবে সবাই ভয় পাচ্ছিল যে এমন জিনিস তো তারা কখনো দেখেইনি। মাস্টার হিলার তখন প্রথম আসে সুকুর কাছ থেকে বার্গার কেনার জন্য, আর সে যখন খেয়ে বলে এটা খুব ভালো, তখন তো সবাই উল্লাস করে কিনতে থাকে, কারণ মাস্টার হিলার সেখানে অনেক ফেমাস ছিল। সুকুর ব্যবসা তো পুরো রমরমিয়ে চলতে থাকে, আর এটা দেখে ও বেশ খুশি হয়ে যায়। তবে এসবের মধ্যেই হঠাৎ করে সুকু অজ্ঞান হয়ে যায়, আর এরপরে দেখা যায় সুকুকে একটা তাঁবুতে নিয়ে আসা হয়েছে এবং স্বাভাবিকভাবেই মাস্টার হিলার ও চিকিৎসা করছিল। মাস্টার হিলার সাথে সাথেই বুঝে যায় সুকু শরীরে কোল্ড পয়জন রয়েছে। এছাড়াও এমন এক ধরনের বিষের ব্যাপারে জানতে পারে যেটা সুকু শরীরে অনেকদিন ধরে কেউ দিচ্ছে, মানে স্লো পয়জন, এবং সেটা এমন একটা পয়জন যেটা যে দিচ্ছে শুধুমাত্র সেই কিওর করতে পারে, মানে সেই শুধুমাত্র এটার অ্যান্টিডোট জানে, অন্য কেউই জানতো না। সেন তখন মাস্টার হিলারকে বলে, আমার বিশ্বাস আপনি ওকে সুস্থ করতে পারবেন। ও মাস্টার হিলারকে অনেকগুলো টাকা দিয়ে বলে একজন মানুষ এই বিষের অ্যান্টিডোট দিতে পারবে, এক তো যে ওকে বিষ দিয়েছে, আর এক আপনি। এটা শুনেই মাস্টার হিলার ইয়ানশাওয়ের উপর আক্রমণ করে দেয় আর জিজ্ঞাসা করে, তুমি আমার পরিচয় কিভাবে জানলে? ইয়ানশাও ওর মাস্টারের একটা সিলও দেখায়। মাস্টার হিলার তখন একটু শান্ত হয়। ইয়ানশাও বলে, আমার থেকে ভয় পাওয়ার কিছু নেই। সে বুঝতে পারে ইয়ানশাওয়ের থেকে তার বিপদ নেই, সে এখানে পরিচয় গোপন করে থাকছিল। যা হোক, এরপর মাস্টার হিলার ইয়ানশাওকে বলে, তার কোল্ড পয়জন যদি তুমি খুব দ্রুত রিমুভ করার চেষ্টা করো, তাহলে অন্য পয়জনটা তার বডিতে খুব দ্রুত ছড়িয়ে যাবে। মাস্টার হিলার জানায়, কেউ যদি সুকুর শরীরে কোল্ড পয়জন তার নিজের শরীরে নিয়ে নেয়, তাহলে আস্তে আস্তে ওর শরীরে কোল্ড পয়জন কমে যাবে, এবং এই সময়ের মধ্যে ওই লোককে খুঁজে বের করতে হবে যে অন্য পয়জনটা সুকুকে দিচ্ছিল, মানে ওই স্লো পয়জনটা আর কি। ইয়ানশাও নিজে সুকুর বডি থেকে স্প্রিং এর দিকে নিয়ে যাচ্ছে, তোমার নিজেকে হিল করতে হবে। আর ওরা হাঁটতে হাঁটতে সুকুর বিষয়ে কথা বলছিল। মাস্টার হিলার বলে, তুমি যেহেতু ওর থেকে কোল্ড পয়জন নিজের শরীরে নিচ্ছ, তোমার জীবনেরও কিন্তু ঝুঁকি রয়েছে, এমনকি আস্তে আস্তে তুমি তোমার মার্শাল আর্টও হারাতে থাকবে। তবে ইয়ানশাও জানায় এতে ওর কিচ্ছু যায় আসে না, সুকুর জীবন ওর কাছে সবার আগে। মাস্টার হিলার অবাক হয়ে বলে, তুমি এই মেয়েটার জন্য এত কিছু করছো, ও কি জানে? ইয়ানশাও তখন বলে, আমি চাইও না ও জানতে পারুক,
ইয়ানশাও ইমর্টাল স্প্রিং নামে সেই ঝর্ণার পানিতে নেমে নিজেকে হিল করতে থাকে। তবে তখনই ওরা বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। ঘোস্ট ট্রাইবের একদল এখানেও চলে এসেছিল ইয়ানশাও এবং সুকুকে খোঁজার জন্য। ইয়ানশাও তো দ্রুত সুকুর রুমে যায় আর সুকুকে তুলে তাঁবু থেকে বের হয়ে যায়। ঘোস্ট ট্রাইবের ওইসব সদস্যরা সমস্ত লোকদের এক জায়গায় জড়ো করে। এদিকে ইয়ানশাও তো সুকুকে নিয়ে একটা বস্তার পিছনে লুকিয়েছিল। সে সুকুকে নিজের কাছাকাছি টেনে নেয়। আর এমন একটা সিরিয়াস মোমেন্টেও জোকা সুক্কু চিন্তা করতে থাকে, এই লাইফটা অতটাও খারাপ না। মানে সিরিয়াসলি। যা হোক, মাস্টার হিলার ঘোস্ট ট্রাইবের ওই সদস্যদের সাথে কথা বলে। তবে ওরা তো চেক করে দেখেছিল যে এখানে ইয়ানশাও আর সুক্কু নেই, তাই ওরা সেখান থেকে চলে যায়। তবে একবার যেহেতু ঘোস্ট ট্রাইবের লোকেরা এখানে চলে এসেছে, ইয়ানশাও তো বেশিক্ষণ এখানে থাকতে পারবে না। আর তাই পরদিন সকালেই ওই গ্রাম থেকে বের হয়ে যাচ্ছিল। মাস্টার হিলারের কাছ থেকে বিদায় নেওয়ার আগে ইয়ানশাও তাকে একটা টোকেন দিয়ে যায়, সাথে এটা বলে যে মাস্টার হিলারের যখন প্রয়োজন সে যেন ইয়ানশাওকে খবর দেয়। ইয়ানশাও তার সাহায্যের জন্য হাজির হয়ে যাবে। আর তারপর সুকুকে নিয়ে রওনা দিয়ে দেয়। সুকু জিজ্ঞাসা করছিল আমরা এবার কোথায় যাচ্ছি। ইয়ানশাও জানায় রুথলেস পার্লার। রুথলেস পার্লার হচ্ছে হোটেল এবং বার টাইপ। এখানে সব ট্রাইবের লোকেরা এসেই থাকতে পারে, তবে শর্ত একটাই, শান্তিপূর্ণভাবে থাকতে হবে। এই রুথলেস পার্লারের মধ্যে কেউ কারোর উপর আক্রমণ করতে পারে না, এবং এখানে ঢুকতে হলে অস্ত্র বাইরে জমা রেখে তারপর ঢুকতে হয়, এবং প্রত্যেক মানুষের জন্য 1000 স্বর্ণমুদ্রা প্রয়োজন হয়। এই রুথলেস পার্লারের মাস্টার হচ্ছে মাস্টার জিন। ইয়ানশাও যখন তার অস্ত্র জমা দিয়ে ঢুকে যায়, ও তো সানন্দেই ঢুকতে পারে, তবে মাস্টার জিন সুকুকে ঢুকতে দিচ্ছিল না। সুকু তখন বলে সে তো ইয়ানশাওর সাথে এসেছে। তবে মাস্টার জিন জানায় ইয়ানশাও শুধু তার নিজের জন্য পেমেন্ট করেছে, সুকুর জন্য পেমেন্ট করেনি। সে ইয়ানশাওর দিকে তাকালে ইয়ানশাও মাথা নেড়ে জানায় যে সুকু তার সাথে আসেনি। ইয়ানশাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। সুকু তখন হতাশ হয়ে রুথলেস পার্লারের সামনেই বসে যায়, আর তারপর বলে সে ঢুকবেই না। ইয়ানশাও তখন মাস্টার জিনকে বলে সে হচ্ছে ইউচি ভিলার রং সুকুয়ান। এটা শুনেই তো সুকুর পুরো ভাবই বেড়ে যায়। মাস্টার জিন দুজন মেইডকে নিয়ে আসে আর বলে মিস সুকুকে দ্রুত ভিতরে নিয়ে যান। আর এরপর সুকুকে তো পুরো প্রিন্সেসের মতো ট্রিটমেন্ট দেওয়া হয়। সুকু তো বেশ মজায় মজাই ছিল। হঠাৎ একজন মেইড বলে আপনার পিঠে এটা কিসের ট্যাটু। সুকু জানতোই না যে ওর পিঠে কোনো ট্যাটু আছে, তাই সে আয়না দিয়ে ওই ট্যাটুটা দেখছিল। তখনই আমরা সুকুর ছোটবেলার একটা ঘটনা দেখতে পাই। সুকুর মা ইয়ানশাও এবং সুকুকে সেম ধরনের ট্যাটু করে দিয়েছিল, মানে ঠিক এই ট্যাটুটা ইয়ানশাওর পিঠেও ছিল। আর ইয়ানশাও গরম পানিতে গোসল করছে, কারণ ইয়ানশাও যেহেতু সুকুর কোল্ড পয়জন নিয়েছিল, ওর শরীর ঠান্ডা হয়ে যায়। সেখানে ইয়ানশাওয়ের গার্ড মিং আসে। ইয়ানশাও তাকে জিজ্ঞাসা করে ইউচি ভিলাতে কি খবর দেওয়া হয়েছে। মিং জানায় ইউচি ভিলাতে খবর দেওয়া হয়েছে, এবং ইউচি ভিলার মাস্টার শাওজি সুকুকে নেয়ার জন্য আসছে। এরপর রাতের বেলা ইয়ানশাও আবারও সুকুর ঘরে যায় এবং সুকু থেকে কিছুটা কোল্ড টক্সিন নিজের মধ্যে নিয়ে নেয়, যে কারণে ইয়ানশাও অনেকটা দুর্বল হয়ে যায়। তাই ও রুমের দরজা লক করে নিজেকে হিল করছিল। সুকু তো সকালবেলা বেশ ফুরফুরে মেজাজে বের হয়ে আসে। সুকু মাস্টার জিনকে জিজ্ঞাসা করে ইয়ানশাও কোথায়। মাস্টার জিন জানায় ইয়ানশাও রেস্ট নিচ্ছে, এখন ইয়ানশাওয়ের ঘরে যাওয়া যাবে না। তাও সুকু অনেকক্ষণ ইয়ানশাওকে দরজা থেকে ডাকতে থাকে, তবে ইয়ানশাও তখনও নিজেকে হিল করছিল, তাই স্বাভাবিকভাবে ও দরজা খোলে না। মাস্টার জিন সুকুকে বলে চলুন আপনাকে বাইরে বার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সুকুও তখন সেখানে চলে যায়। মাস্টার জিন জানায় এখানে বিভিন্ন ধরনের পাওয়ারফুল মানুষ রয়েছে, যারা শান্তিপূর্ণভাবে আসে, পার্টি করে চলে যায়, মারামারি যত সব বাইরে। সুকু তখন চিন্তা করে ওর যেহেতু লাইফ রিস্ক রয়েছে, ও একটা বডিগার্ড নেবে, এবং মাস্টার জিনকে এই কথা জানাতে মাস্টার জিন এক একজনের ক্ষমতার বর্ণনা দিতে থাকে। তবে সুকুর কাউকেই পছন্দ হয় না। এরপর সুকুর একটা ছেলের দিকে চোখ যায়, যে বেশ হ্যান্ডসাম। সুকু তখন বলে আমার ওকে পছন্দ হয়েছে, এবং গিয়ে ওই ছেলের টেবিলে বসে যায়। আর তারপর ওই ছেলেকে বলতে থাকে তুমি জানো আমি কে? আমি ইউচি ভিলার সবচেয়ে পাওয়ারফুল মার্শাল আর্টিস্ট। আমার নাম রং সুকুয়ান। আমি তোমার জন্য একটা চাকরির অফার নিয়ে এসেছি, তুমি এটা শুনলেই অনেক খুশি হয়ে যাবে। আমি একজন বডিগার্ড নিয়োগ করতে চাই, আর আমি তোমাকে পছন্দ করেছি। ছেলেটা সুকুকে জিজ্ঞাসা করে আপনার বডিগার্ড কেন প্রয়োজন। সুকু এই ছেলের কানের কাছে গিয়ে বলে ঘোস্ট ট্রাইবের লিডার জুইতিয়ান আমাকে মারতে চায়, সে অলরেডি আমাকে অ্যাটাক করেছে, তাই আমি আমার একজন বডিগার্ড নিতে চাই, যাতে করে সে আমাকে প্রোটেক্ট করতে পারে। সুকু বলে তোমার কি সাহস আছে এই কাজটা নেওয়ার মতো? আচ্ছা আমি তো তোমার নামই জিজ্ঞাসা করিনি, তুমি কে? এই ছেলেটা তখন বলে ঘোস্ট সেক্টরের লিডার জুইতিয়ান, মানে ওই সুকুকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল মারার জন্য। আর সুকু এখানে এসে ওকে বডিগার্ড হিসেবে ঠিক করছে।
সুকু তো জুইতিয়ানের নাম শুনেই দৌড়ে সেখান থেকে পালাতে যায়। তখনই একটা মেয়ে এসে সুকুর হাত ধরে বলে, তুমি তো দেখছি অনেক দুর্বল হয়ে গিয়েছো, ইউচিভিলাকে অসম্মান করো না। সে সুকুকে অপমান করছিল। তখনই ইংলুও নামে একটা মেয়ে সেখানে আসে। আরো এসে সুকুকে দেখে বলে, তোমাকে সুস্থ দেখে খুবই ভালো লাগছে, সাউচি ভাইয়া তোমাকে নিতে আসছে, আর সেও তোমাকে সুস্থ দেখলে অনেক খুশি হবে। সামনের মেয়েটা তখন ইংলুওকে বলে, তুমি সাউচিকে একদম ভাইয়া বলে ডাকবে না। ইংলুও আবার তখন বলে, কেন ডাকবে না, সে অবশ্যই সাউচিকে ভাইয়া বলে ডাকবে। ব্যাস, দুইজনের মধ্যে লেগে যায় মারামারি। তারা সুকুকে নিজের দলে টেনে ঝগড়া করার চেষ্টা করছিল। সুকু কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। আর ওর ঠিকানা তো ইয়ানশাওয়ের ঘরের সামনে। ও এসে ইয়ানশাওকে আবার ডাকাডাকি করতে থাকে। তবে ইয়ানশাও তখনও নিরিবিলি বসেছিল। তাই ও নাটক করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। ইয়ানশাও তো বিরক্ত হয়ে যায়, আর বের হয়ে ঘাড় ধরে সুকুকে ঘরে নিয়ে আসে। জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করছো, কি চাইছো? সুকু তখন বলে, আমি আসলে একজন বডিগার্ড ঠিক করছিলাম, আর বডিগার্ড ঠিক করতে গিয়ে আমি মাত্র জুইতিয়ানের সাথে দেখা করে এসেছি। ও কয়দিন আগেই আমাকে কিডন্যাপ করেছিল, আর এখন এখানে আছে। ও যদি আমার উপর আক্রমণ করে দেয়? ইয়ানশাও তখন বলে, রুথলেস পার্লারের মধ্যে কেউ কারোর উপর আক্রমণ করে না, এখান থেকে বের হলে আক্রমণ করবে। এবার সুকু মনে মনে চিন্তা করে, আমি বডিগার্ড বাইরে খুঁজছি কেন, ইয়ানশাওই তো আমার বডিগার্ড হতে পারে। আর ও ইয়ানশাওকে বলে, সে কি সুকুর বডিগার্ড হয়ে ইউচি ভিলা পর্যন্ত তার সাথে যাবে? ইয়ানশাও তখন বলে, না, তার অন্য কাজ আছে। সাউচি আসছে সুকুকে নিয়ে যাওয়ার জন্য, আর আসলে ইয়ানশাও তার টাকা পেয়ে যাবে এবং কাজ এখানেই শেষ। সুকুর সাথে তার সম্পর্ক এই পর্যন্তই। সুকু তখন ইয়ানশাওকে বলে, আমার তো কিছুই মনে নেই, আমি ইউচি ভিলার কিচ্ছু জানি না, এখন আমি একা একা সেখানে গিয়ে কিভাবে সার্ভাইভ করব? ওই জায়গাও তো আমার জন্য বিপজ্জনক। তাই আমি চাই তুমি আমার সাথে থাকো, আমি শুধুমাত্র তোমাকেই বিশ্বাস করতে পারি। ইয়ানশাও তখন সুকুকে জানালার কাছে নিয়ে যায়। দেখা যায় কেউ একজন রুথলেস পাল্লা থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সাথে সাথেই তাকে মেরে ফেলা হয়। ইয়ানশাও বলে, এখান থেকে বের হওয়া খুবই বিপজ্জনক। তবে সুকু তো নাছোড়বান্দা, ও ঢং করে ইয়ানশাওকে মানানোর চেষ্টা করছিল। ইয়ানশাও তখন বলে, পার মান্থ 1000 গোল্ড লাগবে। তবে সুকু তো এত টাকা দিতে রাজি না, এবং ওরা দরদাম করতে শুরু করে, যেমনটা আমরা মার্কেট করতে গিয়ে করে থাকি। একটা দাম বলে দোকান থেকে বের হয়ে আসার ভান করি, এবং জানি যে দোকানের বাইরে গেলেই দোকানদার আমাদের ডাক দিবে। সুকু ঠিক এই কাজটাই করছিল। ও 100 স্বর্ণ মুদ্রা বলে বের হয়ে আসছিল, তবে বারবার ঘুরে ঘুরে দেখছিল যে ইয়ানশা ওকে ডাক দেয় কিনা। তবে সুকু বের হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ইয়ানশা ডেকে বলে, ঠিক আছে, 500 গোল্ড। আর সুকু এতেই রাজি হয়ে যায়। এরপরই দেখা যায় ইয়ানশাও আর সুকু বারের উপরে দাঁড়িয়ে আছে। সুকু ভয় পেয়ে ইয়ানশাওকে বলছিল, ওই দেখো জুইতিয়ান, আমি তোকে দেখেই ভয় পাচ্ছি। ইয়ানশা বলে, ভয় পাওয়ার কিছু নেই, এখানে কেউ কারোর উপর আক্রমণ করে না। এরই মধ্যে সেখানে ইউচি ভিলার লর্ড সাউচি চলে আসে, যাকে দেখে তো সমস্ত মেয়েরা তার পিছনে পড়ে গিয়েছিল। ইয়ানশাও সুকুকে বলে, এই যে সাউচি, সে সমস্ত ইয়াং মেয়েদের হিরো, সবাই দেখো কেমন তাকে ঘিরে ধরেছে, তুমি তার কাছে কেন যাচ্ছ না? সুকু তখন বলে, সে আমার বিয়ের প্রস্তাবে না করে দিয়েছিল, এখন যদি আমি দৌড়ে তার কাছে যাই তাহলে তো সে আমাকে ছোট মনে করবে। ইয়ানশাও তখন বলে, হ্যাঁ, তুমি অবশ্য ঠিকই বলেছ। সাউচি খেয়াল করে সুকু উপরে দাঁড়িয়ে আছে, আর তখনও সুকুর দিকে ইশারা করে সেদিকে যেতে চায়। তবে জুইতিয়ান সাউচিকে ডেকে ইচ্ছা করে পিঞ্চ মেরে কথা বলতে থাকে। সে বলছিল, সাউচির জন্য তো সব মেয়েরাই পাগল, সবাই তার জন্য কাজ করতে চায়। তবে সাউচি বেশ ভদ্রভাবে জুইতিয়ানের সাথে কথা বলে। সাউচি তো মার্শাল আর্টিস্ট ছিল, তাই ও বেশ শান্তশিষ্ট এবং সভ্য। ও নর্মালি ঘোস্ট লর্ড জুইতিয়ানের সাথে গিয়ে কথা বলতে চায়, মানে জাস্ট হাই হ্যালো বিনিময় করছিল। কিন্তু জুইতিয়ান ডিরেক্ট বলে, ইউচি ম্যানর হচ্ছে স্বার্থপর, তারা কেন গুপ্তধনের চাবিটা দিয়ে দিচ্ছে না, নিজেরা একা একা ভোগ করতে যাচ্ছে। সাউচি শান্তভাবে বলে, তাদের কাছে কোনো গুপ্তধন নেই। তখন আশেপাশে অন্যান্য লোকেরাও এগিয়ে আসে এবং সবাই সাউচিকে ঘিরে ধরে বলতে থাকে, অবশ্যই তাদের কাছে গুপ্তধন আছে, যা রটে তার কিছু তো অন্তত সত্য। সাউচি তখনও পর্যন্ত শান্তভাবে সবাইকে উত্তর দিতে থাকে। তবে একজন এসে তো সাউচির সাথে বেয়াদবি শুরু করে দেয়। সাউচি তার গলা টিপে ধরলে মাস্টার জিন এগিয়ে এসে সাউচিকে বলে, এটা রুথলেস পার্লার, এখানে কেউ মারামারি করতে পারে না, যদি আপনাদের মারামারি করতেই হয় তাহলে বাইরে যেয়ে করতে হবে। সাউচি তখন ওই ছেলের গলা ছেড়ে দেয়। পরবর্তী সিনে দেখা যায় ইয়ানশাও সাউচিকে নিয়ে ভিতরে আসে সুকুর সাথে দেখা করানোর জন্য। সাউচি জিজ্ঞাসা করে, সুকু কোথায়? সুকু পেছন থেকে বের হয়ে আসলে ওকে দেখে বলে, তুমি তো অনেকটা শুকিয়ে গিয়েছো। সুকু তো জানতোই না যে ও আগে কেমন দেখতে ছিল। ও মনে মনে চিন্তা করে যে সাউচি ওকে অনেক ভালোভাবে চেনে।
দেখেই বুঝতে পেরেছে যে ও শুকিয়ে গিয়েছে। শাওচি ইয়ানশাওকে বলে তার সুকুর সাথে কিছু কথা রয়েছে, ইয়ানশাওকে একটু বাইরে যাবে কিনা। সুকু তখন একটু ভয় পেয়ে যায়, ওর তো কিছুই মনে নেই ও ইয়ানশাওকে ছাড়া শাওচির সাথে কি কথা বলবে। ও তখন শাওচিকে বলে, ইয়ং মাস্টার, ইয়ানশাও আমার বডিগার্ড, ও থাকতেই আপনি বলতে পারেন। শাওচি অবাক হয়ে বলে, তুমি তো আমাকে নাম ধরে ডাকতে, তাহলে ইয়ং মাস্টার কেন বলছো? সুকু তো আবার একটা ধাক্কা খেয়ে যায়। ও দ্রুত শাওচিকে শাওচির নামে ডেকে বলে, জুইতিয়ানের আঘাতের কারণে সে তার মার্শাল আর্টের পাওয়ার হারিয়েছে, এই কারণে সে ইয়ানশাওকে তার বডিগার্ড হিসেবে নিয়োগ দিয়েছে। তাই ইয়ানশাও তার সাথে ইউচি ভিলায় ফিরে যাবে। শাওচি অস্থির হয়ে বলে, তুমি ফিরে চলো, আমি তোমাকে বেস্ট ডাক্তার দেখাবো, তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। তবে সুকু দৌড়ে ইয়ানশাওর পেছনে চলে আসে আর বলে, ইয়ানশাও তার সাথে থাকলে সে সেফ থাকবে। শাওচি তখন একটু দমে গিয়ে ইয়ানশাওকে বলে, সুকু যেহেতু আপনার আশেপাশে নিজেকে সেফ মনে করছে, তাহলে আপনিও আমাদের সাথে চলুন ইউচি ভিলাতে। ইয়ানশাও জিজ্ঞাসা করে, এখান থেকে বের হওয়ার কোনো প্ল্যান করেছেন? কারণ জুইতিয়ান তো ওদের অপেক্ষাতেই বসেছিল, এখান থেকে বের হলেই জুইতিয়ান ওদেরকে ধরে ফেলবে। শাওচি ইয়ানশাওকে জিজ্ঞাসা করে, তাহলে এখান থেকে বের হওয়ার জন্য ওরা কি করতে পারে? এখান থেকেই সিম কাট হয়। আমরা মাস্টার জিনকে দেখতে পাই যে জুইতিয়ানকে খবর দিচ্ছিল শাওচি, সুকু ওরা বের হওয়ার প্ল্যান করছে। জুইতিয়ান হাসতে হাসতে বলে, রুথলেস পার্লারের মানুষের নিজস্ব রুলস রয়েছে, কিন্তু স্বর্ণ মুদ্রার নিজস্ব রুলস থাকে না। সে মাস্টার জিনকে ঘুষ দিয়ে ওদের সমস্ত খবরাখবর নিচ্ছিল আর কি। আর ও জানতে পেরে যায় সুকুকে নিয়ে গোপনে বের হওয়ার কি প্ল্যান চলছে। এরপরে দেখা যায় শাওচি, সুকু এবং ইউ নামে একটা মেয়ে রুথলেস পার্লার থেকে বের হয়। তবে ওরা বের হতেই যেমনটা হওয়ার কথা ছিল, জুইতিয়ান ওদের উপর অ্যাটাক করে দেয়। শাওচি জুইতিয়ানের সাথে ফাইট করছিল, সাথে হেল্প করছিল ইউ, এবং সুকু কোনোভাবে এক পাশে লুকিয়েছিল, ও তো ফাইট করতে জানতো না। কিন্তু একটু পরেই আমরা দেখতে পাই এখানে যে মেয়েটি রয়েছে সে আসল সুকু না। আসল সুকু তো তখনও ইয়ানশাওর সাথে ছিল এবং রুথলেস পার্লারের ভিতরে। বাইরে তো শাওচি আর জুইতিয়ানের মধ্যে তুমুল ফাইট হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শাওচি জুইতিয়ানের সাথে পেরে ওঠে না। ইউ যখন দেখতে পায় শাওচি জুইতিয়ানের সাথে পারছে না, তখনও সুকু বেঁচে থাকা মেয়েটাকে নিয়ে দৌড়ে পালাতে থাকে। আর এরপরে ইউ এর সাথে জুইতিয়ানের তো একটা ফাইট শুরু হয়ে যায়। ইউও জুইতিয়ানের কাছে হেরে যায়। এরপর জুইতিয়ান সুকু ভেবে ওই মেয়েটির গলা টিপে ধরে, তবে মাস্ক খোলার পর দেখতে পায় এটা তো তাংলো নামে সেই মেয়েটি। আর ওর তো বুঝতে বাকি থাকে না সুকুকে নিয়ে ইয়ানশাও অন্যদিকে বের হয়ে গিয়েছে। ততক্ষণে জুইতিয়ানের গার্ডরা সবাইকে ঘিরে ধরেছে। তখনই সুকু আর ইয়ানশাও বের হয়ে আসে। জুইতিয়ান সুকুকে দেখে মুচকে হাসে, কিন্তু তখনই ইয়ানশাও বস্তার মধ্যে কিছু একটা বের করে এবং সুকু ওই বস্তার উপর তলোয়ার ধরে বলে, তুমি যদি ওদেরকে না ছাড়ো তাহলে আমি একে মেরে ফেলবো। জুইতিয়ান এটা দেখে ভয় পেয়ে যায় আর ও লাই বলে চিৎকার দেয়। হয়তো এটার ভিতরে লাই নামে কেউ ছিল যে জুইতিয়ানের খুব প্রিয়। সুকু বলছিল ওদেরকে ছাড়ো, না হলে এখনই লাইকে মেরে ফেলবো। তাই জুইতিয়ান বাধ্য হয়ে ওদেরকে ছেড়ে দেয়। তখনই জুইতিয়ানের একজন ডাকাত এসে খবর দেয় ঘোষ ট্রাইবের যে বর্ডার রয়েছে সেই বর্ডারে কিছু লোক আক্রমণ করে দিয়েছে। জুইতিয়ান জিজ্ঞাসা করে কারা আক্রমণ করেছে। ওই ডাকাত জানায় সে জানে না, তবে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। আসলে ইয়ানশাও ফেই এবং মিংকে পাঠিয়ে দিয়েছিল ঘোষ্টদের বর্ডারে আক্রমণ করার জন্য। জুইতিয়ান তখন সুকুকে ছেড়ে দিয়ে তাদের বর্ডারের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আগে তো এলাকা বাঁচাতে হবে। আর এরপর ওরা সবাই নিরাপদে মরুভূমি থেকে বের হয়ে আসে। একটা এলাকার মধ্যে ঢোকার পর শাওচি সুকুকে বলছিল, লাইকে ধরার আইডিয়া তুমি কোথায় পেলে? সুকু তখন বলে, আমার মাথা থেকে বের হয়েছে। শাওচি অবাক হয়ে বলে, তুমি অনেক ট্রিক্স শিখে গিয়েছো। কেউ পেছন থেকে পিঞ্চ মেরে বলতে থাকে, সুকু তো আগে থেকেই ধূর্ত। তাংলো খুশি হয়ে বলছিল সুকু অনেক বুদ্ধিমতী। ইয়ানশাও ওই বস্তাটা ছেড়ে দেয়, দেখা যায় ওটার মধ্যে একটা কুকুর ছিল। লাই নামে যার থাকার কথা সে তো ছিলই না। ওরা জুইতিয়ানকে ভয় দেওয়ার জন্য এই প্ল্যানটা কাজে লাগিয়েছিল। শাওচি বলে, দ্রুত আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো আমাদের জন্য নিরাপদ না। আর তারপর ওরা আবারও চলতে শুরু করে। এরপর দেখা যায় সবাই ইউচি ভিলাতে চলে এসেছে। সুকু যখন আসে তখন প্রথমবারের মতো ওর বাবাকে দেখতে পায়। প্রথমবার বলছি কারণ ও তো চিনতই না ওর বাবাকে। সুকুর বাবা তো সুকুকে দেখে অনেক খুশি হয়ে যায়। সুকুর পার্সোনাল মেট ছিল লিওয়ান। সে যখন এগিয়ে আসে সুকু খুব আন্তরিকতার সাথে তার হাত ধরে, যেটা দেখে লিওয়ান অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। সুকু বুঝতে পারে না সে কি ভুল করলো, তবে লিওয়ানের হাত ছেড়ে দেয়। শাওচি সুকুর বাবাকে ইয়ানশাওয়ের পরিচয় দেয় আর তারপর জানায় ইয়ানশাওই সুকুর জীবন বাঁচিয়েছে। জঙ্গলের মধ্যে আস্তে আস্তে সুকু অসুস্থ হয়ে পড়েছিল। তখন ওরা জানতে পারে সুকুর মধ্যে কোল্ড টক্সিন রয়েছে, আর সেই কোল্ড টক্সিনের ট্রিটমেন্টও ইয়ানশাও করেছে। মোট কথা ইয়ানশাও কয়েকবার সুকুর জীবন বাঁচিয়েছে।
সুকুর বাবা তখন ইয়ানশাওকে ধন্যবাদ দেয় সুকুর জীবন বাঁচানোর জন্য। আর এরপর ওদেরকে ভিতরে নিয়ে যাওয়া হয়। সবাই যখন একসাথে বসে কথা বলছিল, তখন সেখানে সুকুর ছোট বোন ইয়ানচির কথা ওঠে। ইয়ানচি সবসময় অসুস্থ থাকতো। তাংলুও বলে, আমি ইয়াংচির জন্য ভালো ওষুধের ব্যবস্থা করছি, তবে সুকুর কোল্ড টক্সিন সারানোর জন্য আমি চেষ্টা করি। ইয়ানশাও আমার চিকিৎসা করছে, ও খুব ভালোভাবে আমার চিকিৎসা করতে পারবে, আর আমি ওর উপর ভরসা করি। সুকুর বাবা অবাক হয়ে ইয়ানশাওর দিকে তাকায়। সুকু তখন উঠে দাঁড়িয়ে ওর বাবাকে রিকোয়েস্ট করে ইয়ানশাওকে এখানে থাকতে দেওয়ার জন্য। সুকুর বাবা তো প্রথমে ইয়ানশাওকে থাকতে দিতে চাচ্ছিল না, কারণ ইউচি ভিলা খুবই প্রোটেক্টিভ একটা জায়গা, এখানে তো হুটহাট বাইরের মানুষকে থাকতে দিতে পারে না। তবে সুকু ওর বাবাকে বলে, আমার মনে হয় ইউচি ভিলার কেউ একজন আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তা না হলে ঘোস্ট লর্ড কিভাবে আমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারলো। তাই আমার মনে হয় আমার সুরক্ষার জন্য ইয়ানশাওকে এখানে থাকতে দেওয়া উচিত। সুকুর বাবা তখন সুকুর কথা শুনে ইয়ানশাওকে এখানে থাকতে দেয়, আর তারপর সুকুকে বলে, চলো তোমার ছোট বোন ইয়ানচিকে দেখে আসি। সুকু তো কিছুই বুঝতে পারছিল না, শুধু যে যা বলছিল সেটা করছিল। এরপর সুকু ওর বাবার সাথে যায় ইয়ানচির ঘরে। ইয়ানচি খুবই অসুস্থ, বারবার কাশছে। সুকুর বাবা সেখানে এসে বলে, আচ্ছা আর ভান করতে হবে না, আমি তোমাকে দেখতে এসেছি। তখনই ইয়ানচি উঠে বসে। ও আসলে সবসময় অসুস্থতার ভান করতো, যাতে ওদের বাবা ওকে দেখতে আসে। সুকু দূর থেকে ইয়ানচিকে দেখছিল। ইয়ানচি ছোটবেলা থেকেই বেশ অসুস্থ থাকে এবং অনেক দুর্বল, তাই সে মার্শাল আর্ট জানে না। আর এরপর সুকুকে দেখে দ্রুত সুকুর কাছে যায়, নিজের হাত বাড়িয়ে দেয় সুকুর দিকে। সুকু তখন ভাবে ইয়ানচি হয়তো হ্যান্ডশেক করতে চাচ্ছে, ওর হাত ধরে হ্যান্ডশেক করতে থাকে। ইয়ানচি অবাক হয়ে বলে, আগে যখন আমি তোমার দিকে হাত বাড়াতাম, তুমি আমার হাতে চাপ দিয়ে দিতে, যাতে আমার একটু আরাম লাগে, কিন্তু তুমি কি সেটা ভুলে গিয়েছো? সুকু ইয়ানচির হাতে চাপ দিয়ে দেয় আর বলে, অনেকদিন বাইরে থাকার জন্য আর আহত থাকার জন্য আমার কোনো কিছু ঠিক নেই, সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। তুমি রেস্ট নাও, আমি পরে তোমার সাথে দেখা করতে আসবো। এটা বলে সুকু কোনোভাবে ইয়ানচিকে কাটিয়ে সেখান থেকে বের হয়ে যায়। ইয়ানচি ইয়ানশাওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সুকুর বডিগার্ড এটা শুনে ওর যেন হজমে হচ্ছিল না, কারণ সুকু নিজেই তো অনেক শক্তিশালী মার্শাল আর্টিস্ট। ইয়ানচির ঘর থেকে সুকুর বাবা সুকুকে তার লাইব্রেরিতে নিয়ে আসে। সুকু লাইব্রেরির দিকে তাকিয়ে চিন্তা করছিল, এমনটা তো ও শুধুমাত্র টিভি শোতেই দেখেছে। সেখান থেকে একটা গোপন ঘরের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়, যেখানে সুকুর মায়ের ছবি ছিল। সুকুর বাবা বলছিল, আমি দুঃখিত, আমার জন্যই হয়তো তোমাকে এতটা সাফার করতে হয়েছে, এবং সুকুর মায়ের ছবি ধরতে কিছু কথা বলতে চাই। সুকু এবার বুঝতে পারে যে এটা হচ্ছে ওর মায়ের ছবি। তখন ও ন্যাকামি করে বলতে থাকে, মা তুমি আমাকে নিয়ে টেনশন করো না, আমি সুস্থভাবেই ফিরে এসেছি। তবে ওর কথার মধ্যে কোনো ইমোশন ছিল না। যা হোক, সুকুর বাবা সুকুকে বলছিল সুকুর মায়ের নাম হচ্ছে শিউ, যে সুকুর বাবা মানে বর্তমানে যাকে সুকুর বাবা মনে করে তার কাজিন ছিল। তার মানে এটা সুকুর আসল বাবা ছিল না। ফুজিয়ান ট্রেজার নামে যে গুপ্তধনের জন্য সুকুর জীবন বিপন্ন হতে চলেছিল, সেই গুপ্তধনের চাবি আসলে সুকুর পরিবার পাহারা দিত। মানে সুকুর বাবা এবং মা, ওরা মিষ্টিমুন ভিলেজ নামে একটা গ্রামে থাকতো। সুকুর মা এই লোককে খবর দিয়েছিল তাদের উপর কোনো বিপদ নেমে এসেছে। ওই চাবি হাতানোর জন্য বারবার ওই গ্রামের উপর আক্রমণ হচ্ছিল। সুকুর চাচা তখন দ্রুত সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তবে গ্রামে গিয়ে দেখতে পায় মিষ্টিমুন গ্রামটা পুরো উজাড় হয়ে গিয়েছে, সেখানে একটা মানুষও বেঁচে ছিল না। সুকুর বাবা মা সেই জায়গাতেই মারা যায়, আর সুকু গুরুতর আহত অবস্থায় ছিল। সেখান থেকেই সুকুর চাচা সুকুকে তুলে নিয়ে আসে, আর তারপর সুকুর পরিচয় চেঞ্জ করে তার নিজের মেয়ের পরিচয় বড় করতে থাকে, কারণ সুকুর আসল পরিচয় জানতে পারলে ওই চাবির খোঁজে আবারও লোকজন সুকুর উপর আক্রমণ করবে, যেমনটা এখন হচ্ছে। সবাই জানতে পেরেছিল যে ইউজি ম্যানরে ফুজিয়ান ট্রেজারের চাবি রয়েছে। ফুজিয়ান ট্রেজার যে গুপ্তধন সেটা কিন্তু ইউজি ম্যানরে ছিল না, সেটা অন্য জায়গায় ছিল, এবং ওটার চাবি ছিল ইউজি ম্যানরে। যা হোক, সুকু তো সবকিছু শোনে, কিন্তু সবকিছু ওর মাথার উপর দিয়ে যায়। ওর চাচা জিজ্ঞাসা করে, তোমার কি এই বিষয়ে কিছু মনে আছে? সুকু তখন এমন ভান করে যে ওর খুব মাথা ব্যথা করছে। সুকু চাচা বলে, ঠিক আছে, তোমার কিছু মনে করতে হবে না, তুমি নিজের ঘরে যাও আর রেস্ট নাও। এরপর সুকু কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসে এবং নিজের ঘরের দিকে চলে যায়। সুকু নিজের ঘর দেখে তো নিজেই অবাক হচ্ছিল। ও এত লাক্সারিয়াস ঘরে বাস করত, বিশাল বড় প্যালেস ছিল। আরো দৌড়ে আসে আগে ড্রেসিং টেবিলের সামনে, নিজের চেহারা আয়নাতে দেখে বলতে থাকে মরুভূমির কারণে তার চেহারা পুরো ড্রাই হয়ে গিয়েছে। সুকুর পার্সোনাল মেড লিওয়ান এতক্ষণ সুকুর সাথে সাথেই ছিল, আর সে সুকুর ব্যবহার দেখে পুরো অবাক হচ্ছিল, কারণ সুকু অনেকটা ছেলে টাইপ ছিল, সে তো কখনো আয়নার দিকে দেখতোই না। সুকু তার জন্য কিছু কসমেটিক্স এনে দিতে বলে, সে রূপচর্চা করবে, তার স্কিন অনেক ড্রাই হয়ে গিয়েছে।
লিওন একদম আকাশ থেকে পড়ার ভান করে। সুকু তখন বলে, এমন ভাবে তাকানোর কি আছে, তোমাকে যেটা বলেছি সেটা করো। আর তারপর সুকু এমন কিছু খাবার খেতে চায় যেটা আগে সুকু খেত না। মানে ও মাংস খেতে চায়, যেখানে আগে সুকু মাংস একদমই পছন্দ করতো না। লিওনের খটকা লাগতে থাকে যে ও হয়তো সুকু না। আর এই বিষয়গুলো ও গিয়ে সুকুর বাবা ইয়ানচি এবং শাওচিকে জানায়। ইয়ানচি তখন বলে ও একটা ভিন্ন জায়গা থেকে প্রচুর স্ট্রাগল করে এসেছে, এই কারণেই হয়তো ওর ব্যবহার এমন চেঞ্জ হয়ে গিয়েছে। এটা নিয়ে বেশি কিছু ভাবার দরকার নেই। সুকুর বাবা তখন ইয়ানচিকে দায়িত্ব দেয় ইয়ান শাওয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য, কারণ এমন একজন বাইরের মানুষকে ইউচি ভিলাতে রেখে সে নিজেই মনে মনে শান্তি পাচ্ছিল না। ইউচি ভিলা তো পুরো বিপদের উপর দিয়ে যাচ্ছিল। পরবর্তী সিনে দেখা যায় সুকু অনেক গিফট নিয়ে ইয়ানশার ঘরে এসেছে। ইয়ানশাও জিজ্ঞাসা করে, তুমি কি করতে চাচ্ছ? সুকু তখন বলে, আমি তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিতে এসেছি। তুমি আমাকে বিয়ে করে আমার এই প্যালেসে থেকে যাবে, মানে সারা জীবনের জন্য আর কি। সুকু বলছিল, আমার কিছুই মনে নেই, আর এই প্যালেসে আমি একদমই সেফ ফিল করি না, কাউকে আমার তোমার মতো এত বিশ্বাসযোগ্য মনে হয় না। কিন্তু আমি ভয় থাকি তুমি আবার কখন উধাও হয়ে যাও, এই কারণেই আমি তোমাকে বিয়ে করতে চাই। এমন একটা ইঙ্গিত দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার সাম্রাজ্যের রাজা তো তুমি হবে। এইটা শুনে ইয়ান শাও মুচকি হেসে বলে, তুমি এই ফ্যামিলির অ্যাডপ্টেড মেয়ে, তোমার আবার সাম্রাজ্য আসা কই থেকে? সুকু তখন বলে, আমি এত কিছু জানি না, তুমি সাইন করছো কিনা বলো। ইয়ান শাও বলে, ঠিক আছে আমি সাইন করে দিচ্ছি। সুকু এবার আবার সন্দেহ দৃষ্টিতে বলে, কি ব্যাপার, তুমি তো দেখছি আমার সব কথাই শুনছো, আমার কথা মতো তুমি ইউচি প্যালেসে চলেও আসলে, এখন আবার আমাকে বিয়ে করার জন্য রাজিও হয়ে যাচ্ছ, তুমি আবার অন্য কোনো ধান্দায় নেই তো? ইয়ান শাও তখন বলে, আমি তোমাকে এটা বলতে বাধ্য না। সুকু তখন ওই ম্যারেজ কন্ট্রাক্টের একটা রুলস দেখিয়ে বলে, এখানে একটা রুলসে লেখা আছে আমি তোমাকে যা বলবো তুমি তাই করতে বাধ্য। এটা শুনে ইয়ান শাও ওই কন্ট্রাক্টটা কেড়ে নেয়। সুকু চিৎকার করে বলে, এটা ভদ্রলোকের কাজ না, আর ওই কন্ট্রাক্টটা ইয়ান শাওয়ের থেকে কেড়ে নিতে চায়। এবং কারাকারিতে সুকু ইয়ান শাওয়ের অনেকটা কাছে চলে আসে। ব্যাস একটা রোমান্টিক মুহূর্ত তো ক্রিয়েট হয়ে গেল। তবে ওদের এই রোমান্টিক মুহূর্ত দূর থেকে লিওয়ান খেয়াল করছিল, মনে হচ্ছিল ও সুকুর উপর নজর রাখছে। এরপরে দেখা যায় সুকু ফিরে আসার আনন্দে সুকুর বাবা একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে, আর সেখানে ইয়ান শাওয়েরও দাওয়াত ছিল। সুকুর বাবা ইয়ান শাওকে জিজ্ঞাসা করে, ইয়ান শাও তো টুকিটাকি মার্শাল আর্ট জানে, কারণ ঘোড় ট্রাইবের জায়গা থেকে কাউকে উদ্ধার করে আনা সাধারণ কোনো মানুষের কাজ না, যেখানে ইউজি ম্যানরের কেউই সাহস করেনি। তার মানে ইয়ান শাওয়ের বেশ ভালো জ্ঞান রয়েছে। ওর ব্যাকগ্রাউন্ড কি, ওর বাবা মা কোথায়? ইয়ান শাও তখন একটা সিন কল্পনা করে যেখানে ওর মাস্টার ওকে জঙ্গলে খুঁজে পায়, আর তারপর ওকে নিয়ে যায় ট্রেনিং দেওয়ার জন্য। ইয়ান শাও কথা ঘুরিয়ে বলে, তার তো বাবা মা নেই, তার একজন মাস্টার ছিল, কিন্তু সেও অনেকদিন আগে মারা গিয়েছে, তাই বলা যায় পৃথিবীতে ইয়ান শাও একাই। ইয়ানচি তখন প্রশ্ন করে, সুকুকে ইয়ান শাও কিভাবে চিনলো, ওর কি কখনো সুকুর সাথে দেখা হয়েছে কিনা? তখন আবার আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই একদিন বারে সুকু কিছু লোকদের সাথে ফাইট করছিল, মানে আসল সুকু যে, আর সেখানে ইয়ান শাও সুকুকে প্রথম দেখেছিল। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে, ইয়ান শাও জানায় সে সুকুকে চিনতো না, ইউজি ম্যানরের বিজ্ঞাপন দেখে সুকুকে উদ্ধার করতে গিয়েছিল। এবার সুকুর কথা বলার পালা। ও যেমন জোকারের মতো চলাফেরা করে, আগে সুকুর সাথে ওর কোনো মিল নেই, তাই এখন কিছু তো একটা করতেই হবে। ও সবার উদ্দেশ্যে বলে, আগে আমি অনেক রিজার্ভ থাকতাম, খুব কম কথা বলতাম, কিন্তু আমার জীবন হারাতে হারাতে যখন আমি সেটা ফিরে পেয়েছি তখন বুঝতে পেরেছি জীবনের মূল্য কতটা। শুধু শুধু নিজেকে জীবনের আনন্দ থেকে আবদ্ধ রেখে কোনো লাভ নেই, তাই আমি এখন থেকে মুক্তভাবে বাঁচতে চাই, সবার সাথে খুব ভালোভাবে হাসি খুশি ভাবে জীবন কাটাতে চাই। আর এটা বলে ও সবার উদ্দেশ্যে একটা ড্রিঙ্ক নেয়। সবাই ড্রিঙ্ক করার সময় ইয়ানচির হঠাৎ মাথা ঘুরে ওঠে, আর এটা দেখতে সুক্কু যখন দাঁড়াতে যায় ও নিজেরই মাথা ঘুরে যায়। ও যখন পড়ে যাচ্ছিল ইয়ানশা ওকে ধরে ফেলে, তখনই ইয়ানচি আবার দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছিল। ইয়ানশা তখন সুক্কুকে ছেড়ে দিয়ে ইয়ানচিকে ধরতে যায়, সুক্কু বেচারি ফুলের উপর পড়ে যায়। ইয়ানশাও নিজেই ইয়ানচিকে ধরে অপ্রস্তুত হয়ে যায়। সুক্কুর প্রচন্ড জেলাস লাগছিল যে ইয়ানশাও ওকে ছেড়ে দিয়ে ইয়ানচিকে ধরতে গিয়েছে, আর সুক্কু মনে করতো ইয়ানচি সবসময় ভান করে, ও অসুস্থ থাকে না, বরং ও ইয়ানচিকে সন্দেহ করতো। ও মনে করতো ওকে ধরার পিছনে ইয়ানচিরই হাত রয়েছে। তবে ইয়ানশাও তো বুঝতে পেরেছিল সুক্কু অসুস্থ, আরো বুঝতে পারে যে লং টাইম ধরে সুকুর মধ্যে থেকে কোল্ড টক্সিন সরানো হচ্ছে না, যে কারণে সুকুর মাথা ঘুরে যাচ্ছে। তাই ও রাতের বেলা সুকুর ঘরে যায় সুকুর ভিতর থেকে কোল্ড টক্সিন নেওয়ার জন্য। তবে ও যখন সুকুর ভিতর থেকে কোল্ড টক্সিন রিমুভ করছিল হঠাৎ করে সুকু জেগে যায়, আর ও ইয়ানশাওকে নিজের ঘরে দেখে মনে করে
ইয়ানশাও ওর সাথে উল্টাপাল্টা কিছু করতে এসেছে। ইয়ানশাও কিছু বলতে চাচ্ছিল, তবে সুকো ওকে কিছু বলার সুযোগই দেয় না। ও চিৎকার করে বলতে থাকে, দেখো ইয়ানশাও আমার ঘরে এসেছে, ও আমার সাথে আজে বাজে কিছু করতে চাচ্ছিল। ইয়ানশাও যখন সুকুকে থামাতেই পারছিল না, তখন ও সুকুর আকুপাঞ্চার পয়েন্ট ব্লক করে দেয়। সুকু তো একদম বরফ হয়ে যায়, মানে ও নড়তেই পারছিল না। ইয়ানশাও বলে, তুমি আমাকে ইচ্ছা করে টিজ করছিলে তাই না? তুমি খুব ভালো করেই জানো আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করছিলাম না। যদি তুমি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে চোখের পাতা ফেলো। সুকু তখন চোখের পাতা ফেলে। ইয়ানশাও ওর আকুপাঞ্চার পয়েন্টের ব্লক খুলে দেয়, আর কিছু না বলে ডিরেক্ট রুম থেকে বের হয়ে যায়। সুকু তখন ওর পিছু পিছু যাচ্ছিল আর বলছিল, তুমি এত রাতে কিসের জন্য এসেছিলে? তবে ইয়ানশাও ডিরেক্ট বাগানের মধ্যে চলে যায় এবং বড় একটা পাত্রে পানি ছিল তার মধ্যে বসে পড়ে। সুকু গিয়ে দেখতে পায় ওই পাত্রের পানি গরম, মানে ইয়ানশাও গরম পানির মধ্যে বসে আছে। ইয়ানশাও সুকু থেকে অনেক পরিমাণ কোল্ড টক্সিন নিয়ে নিয়েছিল, এই কারণে ওর শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, আর তাই ওই গরম পানির মধ্যে বসে থাকা জরুরি। সুকু বাগানে এসে যখন দেখতে পায় ইয়ানশাও পানির পাত্রের মধ্যে বসে আছে, ও তখন মনে মনে চিন্তা করে ইয়ানশাও ওকে দেখে হট হয়ে গিয়েছে আর নিজেকে কন্ট্রোল করার জন্য পানির মধ্যে ডুবে রয়েছে। এমন ফাজিলে ফাজিল এই মেয়েটা। ও ইয়ানশাওয়ের পাশে এসে ইয়ানশাওয়ের মুখ ধরে বলে, তুমি যেহেতু আমাকে এতই পছন্দ করো, আমার প্রতি যেহেতু তোমার এতই আগ্রহ, তাহলে তুমি আমাকে বিয়ে করছো না কেন? ইয়ানশাও তখন বলে, তুমি বিয়ের মতো একটা সিরিয়াস বিষয় নিয়ে মজা করো না। সুকু তখন বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তো তোমার সামাজিক উন্নতি হবে, কারণ তোমার কোনো পরিবার নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যেখানে আমার অনেক ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে। ইয়ানশাও রেগে বলে, বিয়ে হালকাভাবে নেওয়ার জিনিস না। সুকু তখন বলে, আমরা যদি শান্তিতে না থাকতে পারি তাহলে আমরা ডিভোর্স নিয়ে নিব। এসব কথা শুনে ইয়ানশাওর প্রচন্ড রাগ হচ্ছিল। ও চুপ করে থাকে। তখনই সুকু খেয়াল করে ওর হাতে অ্যালার্জির মতো কিছু উঠেছে। ইয়ানশাওকে ওই বিষয়টা দেখাতে যাওয়ার আগেই সুকু অজ্ঞান হয়ে যায়। ইয়ানশাও দ্রুত পানির পাত্র থেকে বের হয়ে আসে আর সুকুকে কোলে নিয়ে ওর রুমের দিকে যেতে থাকে। তবে এই পুরোটা সময় লিওয়ান ওদেরকে খেয়াল করছিল। সুকুকে যখন রুমে নিয়ে আসা হয়, সুকু মনে করে ও হয়তো আর বাঁচবে না। ও ইয়ানশাওকে বলছিল, আমার মনে হয় আমার সময় এখনই শেষ, তবে এই জীবনটা আমার অনেক সুন্দর ছিল, আমি তোমাদের ছেড়ে আর এই জীবন ছেড়ে যেতে চাই না। সুকু সিরিয়াসলি ইমোশনাল হয়ে গিয়েছিল। তখন এই ইয়ানশাওয়ের ওদের ছোটবেলার কথা মনে পড়ে। সুকুর মা ইয়ানশাওকে দায়িত্ব দিয়েছিল নিজের জীবন দিয়ে হলেও সুকুকে প্রোটেক্ট করার জন্য। দিন যখন প্রেজেন্টে আসে, ইয়ানশাও সুকুকে কোলে নিয়ে পাগলের মতো দৌড়ে শাওচির ঘরের দিকে যায়। শাওচি যখন দেখতে পায় সুকু অসুস্থ, ও তো দ্রুত শাওচিকে নিজের ঘরে নিয়ে যায়। ইয়ানশাও যখন সুকুর পালস চেক করতে যায়, ওরা দেখতে পায় ওর হাতে লাল লাল দাগ। শাওচি বুঝতে পারে সুকুর অ্যালার্জির রিয়াকশন হয়েছে, তাই ওরা দ্রুত তাংলুকে খবর দেয়। তাংলু এসে সুকুকে চেক করে আর জানায় এখন এই চিকিৎসা কোনোভাবেই ও করতে পারবে না, এই অ্যালার্জি প্রতিরোধের জন্য আকুপাঞ্চার করতে হবে। আর তাংলু আকুপাঞ্চার জানতো না, আকুপাঞ্চার জানতো শুধুমাত্র ওর বড় বোন, যে বর্তমানে এখানে ছিল না। শাওচি এবং ইয়ানশাও তখন তাংলুকে বোঝাতে থাকে ওই যেন সুকু চিকিৎসা করে। আকুপাঞ্চার ও যদিও আগে কখনো করেনি, তবে ওর বোনকে তো করতে দেখেছে, তাই ও যেন একবার চেষ্টা করে এবং ওদের বিশ্বাস তাংলু এটা পারবে। কিন্তু তাংলু অনেক ভয় পাচ্ছিল। ইয়ানশাও তখন বলে, তুমি একবার অন্তত চেষ্টা করো, সুকু তো এমনিতেই অনেক অসুস্থ, তুমি যদি চেষ্টা না করে ওকে এভাবেই ফেলে রাখো তাহলে তো তোমার মনে অপরাধবোধ কাজ করবে, এমনটা মনে হবে যে একবার অন্তত চেষ্টা করতে পারতে। শাওচিও একই কথা বলে। টাংলো তখন বাধ্য হয়ে চিন্তা করে একবার ও জাস্ট চেষ্টা করেই দেখবে। যদিও জানতো না, তবে সাহস করে আকুপাঞ্চার করার জন্য আগায়। আর এই সময়ে সুকুর সাবকনসিয়াস মাইন্ডে আবারও তার মডার্ন লাইফের কথা দেখানো হচ্ছিল, যেখানে সুকু আগের মতোই ওই বৃদ্ধ লোকের সাথে ঝগড়া করছে। অন্য একটা মেয়েও পাশে ছিল, যাকে ওই লোকটা একটা পাথর দিচ্ছে। সুকু ওই পাথরটা টেনে নিয়ে বলে, এটা আমার দাদি আমাকে দিয়েছে, কেন তুমি এটা ওকে দিচ্ছ? তবে ওই বৃদ্ধ লোকটি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আর এই ঘটনা ভাবতে ভাবতেই সুকুর জ্ঞান ফেরে। টাংলুও প্রচন্ড খুশি হয়ে যায় যে ও আকুপাঞ্চার চিকিৎসা করতে পেরেছে। আর এই পুরো ঘটনায় বাইরে থেকে লিওয়ান দেখছিল। ও প্রচন্ড সন্দেহজনক একটা ক্যারেক্টার। ইয়ানশাও সুকুকে ওষুধ খাইয়ে রুম থেকে বের হয়ে যায়। টাংলু চেক করে দেখে সুকুর হাতের অ্যালার্জি ঠিক হয়ে গিয়েছে। সুকু তখন শাওচিকে জিজ্ঞাসা করে ওর কি কোনো খাবারে অ্যালার্জি ছিল। শাওচি জিজ্ঞাসা করে অ্যালার্জি আবার কি জিনিস। সুকু তখন বুঝিয়ে বলে কোনো খাবার খেলে কি ওর চুলকাতো বা কোনো ধরনের কোনো অস্বস্তি হতো। শাওচি জানায় কোনো খাবারে তো ছিল না, তবে আর্নেবিয়া নামে একটা হার্বের শিকড় ছিল, ওই শিকড়ে সুকুর অ্যালার্জি রয়েছে। টাংলু তখন বলে ইয়ানচি তো ফেস্টিভ্যালে প্রিপারেশন নিচ্ছে, ওই হয়তো আর্নেবিয়ার রুট এনেছে। আর ওদের সন্দেহ হয় যে ইয়ানচি হয়তো সুকুর অ্যালার্জি রিয়াকশনের জন্য দায়ী।
আর এরপরেই দেখা যায় সুকুর বাবা ইয়ানচিকে বকাবকি করছে আর্নেবিয়ার রুট আনার জন্য, আর যদি সেটা প্রয়োজনে এনেও থাকে তাহলে সেটা সাবধানে না রাখার জন্য। কি জানে আর্নেবিয়ার রুট কিভাবে গেল। ইয়ানচি তখন অনেক দুঃখিত মুখ নিয়ে বলে এটা তার জন্যই হয়েছে, কিন্তু সে তো সুকুকে কোনো খাবার সার্ভ করেনি। সুকুকে খাবার সার্ভ তো করেছে লিওয়ান। শাওচি লিওয়ানের দিকে এগিয়ে জিজ্ঞাসা করে লিওয়ান এই ব্যাপারে কিছু জানে কিনা। তবে লিওয়ান জানায় সে এই ব্যাপারে কিছু জানে না। পরবর্তীতে আমরা তাংলুওকে দেখতে পাই, ও একটা বিষ নিয়ে ঘাটাঘাটি করছিল, আর ইয়ানশাও পাশেই সুকুর জন্য ওষুধ বানাচ্ছে। তাংলু অস্থির হয়ে বলে সে সুকুর শরীরে অন্য একটা পয়জনের অস্তিত্ব খুঁজে পেয়েছে, মানে কোল্ড পয়জন ছাড়া অন্য একটা পয়জন আছে। তবে এটা তো ইয়ানশাও আগে থেকেই জানতো। তাংলু এই বিষয়টা ধরতে পেরেছে, এটা শুনে ইয়ানশাও অস্থির হয়ে বলে তুমি কি তাহলে এই বিষের অ্যান্টিডোট দিতে পারবে? তাংলু তখন বলে এটা এমন একটা বিষ, এই বিষের অ্যান্টিডোট শুধুমাত্র যে বিষটি তৈরি করেছে সেই দিতে পারবে, মানে পুরো আনকমন একটা বিষ। এটা যে কি বিষ সেটাই তো তাংলু খুঁজে পাচ্ছে না। ইয়ানশাও আবারও হতাশ হয়ে চিন্তায় পড়ে যায় ও কিভাবে সেই লোককে খুঁজে বের করবে যে সুকুকে বিষ দিচ্ছে। এবং ইয়ানশাও সন্দেহ করে ইয়ানচিকে, তাই ইয়ানশাও ইয়ানচির সাথে দেখা করতে যায়। ইয়ানচি অবাক হয়ে জিজ্ঞাসা করছিল সুকুর বডিগার্ড আমার সাথে কি ব্যাপারে কথা বলতে এসেছেন। ইয়ানশাও তখন বলে আপনি তো আগেই বলে দিলেন আমি সুকুর বডিগার্ড, আর বডিগার্ড হওয়ার সুবাদে ওর সমস্ত রুটিন আমার জানা দরকার, তাই আমি আপনার কাছ থেকে ওর খাবারের রুটিন গুলো জানতে এসেছি। ইয়ানচি তখন বলে গত 6 মাসে সুকুর সমস্ত খাবারের রেকর্ড সে ইয়ানশাওয়ের ঘরে পাঠিয়ে দিবে। তবে সুকু যখন দূর থেকে এই বিষয়টা দেখতে পায় ইয়ানশাও এবং ইয়ানচি কথা বলছে, সুকুর অনেক জেলাস ফিল হয়। ইয়ানশাও ঘরে এসে সুকুর রুটিন চেক করছিল। তবে সুকু ইয়ানশাওয়ের কাছে এসে আজে বাজে বলতে থাকে যে ইয়ানশাও আর ইয়ানচি ডেট করছে। ইয়ানশাও কি ওকে রেখে ইয়ানচিকে পছন্দ করে, এই কারণে কি ওকে বিয়ে করতে রাজি হচ্ছে না, এই টাইপ কথাবার্তা বলছিল আর কি। দুইজনে তো এই বিষয়টা নিয়ে পুরো ঝগড়াই লাগিয়ে দেয়। ইয়ানশাও তখন বলে সে ইয়ানচির কাছে গিয়েছিল সুকুর রুটিন সম্পর্কে জানতে, তাকে এটা জানতে হবে যে কে সুকুর ক্ষতি করার চেষ্টা করছে। তার উপর ইয়ানচি তো সুকুর জন্য খাবার নিয়ে আসেনি, সুকুর জন্য খাবার এনেছিল লিওয়ান। তখন ওদের দুইজনেরই সন্দেহ হয় যে এই বিষ দেওয়ার পেছনে কি লিওয়ানের হাত রয়েছে কিনা, আর তাই ওরা একটা প্ল্যান করে লিওয়ানের ঘর চেক করার। সুকু ইচ্ছা করে লিওয়ানকে নিজের ঘরে ব্যস্ত রাখছিল, একের পর এক উল্টাপাল্টা কাজ বলছিল, যেমন বেডশিট চেঞ্জ করে দেয়া, বেশি করে মোমবাতি অ্যাড করা, এগুলো। আর এই ফাঁকে ইয়ানশাও যায় লিওয়ানের ঘর চেক করতে। তবে ওর ঘর চেক করে ইয়ানশাও কিছুই খুঁজে পায় না। ইয়ানশাও যখন সুকুর ঘরের দিকে ফিরে আসে দেখতে পায় লিওয়ান সুকুর ঘর থেকে বের হচ্ছে। ইয়ানশাও লিওয়ানের কোমর থেকে একটা ব্যাগ টান দিয়ে নিজের হাতে নেয় এবং ওই ব্যাগের মধ্যে যখন চেক করে দেখতে পায় সেই ব্যাগের মধ্যে আর্নেবিয়ার রুট রয়েছে। তার মানে লিওয়ানের কারণে সুকুর অ্যালার্জির রিয়াকশন হয়েছিল। সেখান থেকে জিন চলে আসে সুকুর বাবার ঘরে। সুকুর বাবা রেগে জিজ্ঞাসা করছিল লিওয়ানের এত বড় সাহস কিভাবে হলো, সে কেন সুকুর ক্ষতি করার চেষ্টা করলো। লিওয়ান তখন ডিরেক্ট বলে দেয় তার মনে হয় না এই মেয়েটা সুকু, আর তাই সে পরীক্ষা করার জন্যই এমনটা করেছে। সুকু তো এটা শুনে ভয় পেয়ে যায়। ও মনে মনে চিন্তা করতে থাকে আমি আবার উল্টাপাল্টা কিছু করে ফেলিনি তো, লিওয়ান কিভাবে বুঝতে পারলো। তবে ইয়ানচি বলে আমরা তো সবাই জানি সুকু আঘাত পাওয়ার পরে এমন হয়ে গিয়েছে, সে তার মার্শাল আর্টের শক্তিও হারিয়েছে। সুকু তো একটু সাপোর্ট পেয়ে কিছুটা ভরসা পায়। লিওয়ান তখন বলে আগের সুকু আর এই সুকুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের সুকু খুব দ্রুত হাঁটতো, আগের সুকু ছিল প্রচন্ড কঠোর এবং তেজি, সে মিষ্টি পছন্দ করতো না, আর এই সুকু মিষ্টি পছন্দ করে। সুকু তো নিজেই কনফিউজড হয়ে যাচ্ছিল যে সে কি করবে, ও তো একদম ধরা পড়ে গিয়েছে। তখন শাওচি এগিয়ে এসে বলে সুকু যখন ছোটবেলায় মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল তখন সে পড়ে গিয়ে আঘাত পেয়ে তার হাতে একটা দাগ হয়ে যায়। ওই হাতের দাগটা চেক করলেই তো হয়, সবকিছু চেঞ্জ হতে পারে কিন্তু হাতের দাগটা তো আর চেঞ্জ হবে না। তখন সুকুর বাবা ওই হাতের দাগটা চেক করে। সুকু তো ভয়ে দোয়া দরুদ পড়া শুরু করে, কিন্তু দেখা যায় সুকুর হাতে সেই দাগটা রয়েছে, কেননা এটা তো ছিল আসল সুকুর বডি। আর্নেবিয়ার রুটে সুকুর অ্যালার্জি রয়েছে, আর এটাই তো পরীক্ষা করেছিল লিওয়ান। তার মানে প্রমাণিত হয়ে যায় যে এটাই আসল সুকু। তবে সুকু এবার চিন্তা করছিল ও সত্যি কথাটা বলে দিবে, মানে ও বলতে চাচ্ছিল যে ও আসল সুকু না। কিন্তু তখনই ইয়ানশাও এগিয়ে এসে বলে সে যখন সুকুকে খুঁজে পেয়েছিল তখন সে দেখতে পায় সুকুর মেমোরি লস হয়েছে, মানে তার আগের কোনো কিছুই মনে নেই। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। সুকুর বাবা এগিয়ে এসে বলে বোকা মেয়ে, আমরা তো তোমার পরিবার, তুমি এই কথাটা আমাদেরকে আগে কেন বলনি। সুকু তখন নিজেকে সামলে নিয়ে ওর বাবাকে বলে ইউজি ভিলা হচ্ছে আমার বাড়ি, আমি ভেবেছিলাম আমি ইউজি ভিলায় ফিরে আসলে
আমার সবকিছু মনে পড়ে যাবে। কিন্তু কি হলো জানি না, আমার কিছুই মনে পড়ছে না। লিওন হাঁটু গেড়ে বসে ক্ষমা চায় সুকুকে ভুল বোঝার জন্য। তবে সুকুর বাবা বলে তুমি যে ভুল করেছো এটার জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। লিওনকে 20 ঘা চাবুক নেওয়ার আদেশ দেয়। এবার তো ইয়ানশাও কোনোভাবে সুকুকে বাঁচিয়ে দিল। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। লিওয়ান খোঁড়াতে খোঁড়াতে সুকুর জন্য নাস্তা নিয়ে আসে। সুকু তখন বলে সে তাংলুর সাথে নাস্তা করবে। লিওয়ান যেন রেস্ট নেয়, যেহেতু গতকালই লিওয়ানকে 20 ঘা চাবুক খেতে হয়েছে। এটা বলে সুক্কু নাস্তার প্লেট হাতে নিয়ে দৌড়ে সেখান থেকে তাংলুর ঘরে চলে আসে। সে তাংলুকে ডেকে বের করে আর জানায় সে তাংলুর সাথে নাস্তা করতে এসেছে। তাংলু তো এটা শুনে অবাক হচ্ছিল। ও বলে আমি আরো ভাবলাম শাওচি হয়তো প্যালেস পরিদর্শনে এসেছে। সুকু তখন বলে শাওচি যখন প্যালেস পরিদর্শনে যায় তোমাকে কি সাথে নিয়ে যায়? তাংলো মন খারাপ করে বলে না। সুকু বলে তাহলে ওর পিছন পিছন ঘুরে লাভ কি? তার চেয়ে চলো আমরা নিজেদের ডে আউট এনজয় করি। তাংলো অবাক হয়ে বলে কি এনজয় করব? সুকু তাংলোকে পটিয়ে পাঠিয়ে বলে যখন থেকে এখানে এসেছি ঘরের মধ্যেই বন্দি হয়ে আছি। চলো আমরা একটু মার্কেটে ঘুরে আসি। তাংলো ভয় পাচ্ছিল, ও বলছিল বাইরে তো অনেক বিপদ। সুকু তখন বলে আরে কিচ্ছু হবে না, এজন্যই তো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আর সে জোর করে তাংলোকে নিয়ে বাইরে চলে আসে। আর ওরা মার্কেটে অনেক ঘোরাঘুরি করতে থাকে, মজা করতে থাকে। এদিকে আমরা ইয়ানশাওকে দেখতে পাই যে বরফ পানি দিয়ে গোসল করছিল। মিং বলছিল আপনার তো কাজ শেষ, এখন আমরা ফিরে গেলেই পারি। ইয়ানশাও তখন বলে এখনো অনেক কাজ রয়েছে, তোমাকে যেটা বলেছিলাম সেটা কি তুমি করেছো? ও মিংকে কোন একটা ব্যাপারে ইনভেস্টিগেশন করতে বলেছিল। মিং তখন জানায় ইনভেস্টিগেশন চলছে। যা হোক, এরপর আবার আমাদের সুকু এবং তাংলোকে দেখানো হয়। ওরা ঘুরতে ঘুরতে একটা কাপড়ের দোকানের ভিতরে আসে। তবে কাপড়ের দোকানটা দেখে একটু সন্দেহজনক মনে হচ্ছিল। তাংলো আর সুকু যখন ভেতরে আসে দোকানদার আগ্রহ নিয়ে এগিয়ে আসে আর ওকে লাল রঙের একটা পোশাক দেখাতে থাকে। সেই পোশাক তৈরি করতে তাদের 3 মাস সময় লেগেছে। সুকু তাংলোকে ইশারা করে এই পোশাক সে নেবে কিনা। তাংলো তখন বলে আমরা তো মার্শাল আর্টিস্ট, আমাদের জন্য এত রংচঙা পোশাক ঠিক হবে না। দোকানদার তখন বলে দুঃখিত, আপনি আপনার মাপ দিয়ে দিন, আমরা আপনার জন্য পারফেক্ট পোশাক তৈরি করে দিব। সুকু তখন মাপ দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। তবে দোকানদার ইশারা করাতে যারা মাপ নিতে আসে তারা সুকুকে বেঁধে ফেলে। তাংলো এটা দেখে সেই দুজনের সাথে ফাইট শুরু করে। ও যেহেতু মার্শাল আর্টিস্টদের মধ্যে থাকতো, ও তো বেশ ভালো মার্শাল আর্ট জানতো। তাংলো কোনোভাবে সুকুকে নিয়ে সেই দোকান থেকে বের হয়ে আসে। আর ওরা পালাতে পালাতে অন্য একটা প্যালেসের মধ্যে ঢুকে যায়। সেখান থেকে সুকু কোনোভাবে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। কিন্তু উপরে উঠেও দেখতে পায় একটা ছেলে ইয়ানশাওকে কাপড় পরিয়ে দিচ্ছে। মানে ইয়ানশাও কেবলই গোসল করে উঠেছে। সুকু তো এটা দেখে চোখ বন্ধ করে ফেলে। ইয়ানশাও তখন মিংকে বলে তুমি যাও নিচে দেখো কি হয়েছে। নিচে তখনও তাংলুও ফাইট করছিল। তাই মিং নিচে চলে যায়। সুকু ইয়ানশাওর দিকে তাকিয়ে পুরো স্তব্ধ হয়ে যায়। কারণ ইয়ানশাও খুব হালকা একটা পোশাক পরেছিল, মানে অনেক হট পোশাক আর কি। সুকু নাক থেকে রক্ত বের হয়ে যায়, আরো সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ইয়ানশাও বুঝতে পারে সুকু অনেকটা দুর্বল হয়ে গিয়েছে, তাই খুব দ্রুত ও চিকিৎসা করতে হবে। এরপর সুকুকে বাড়িতে নিয়ে আসা হয়। ইয়ানশাও আর লিওয়ান মিলে সুকুর গা মুছিয়ে দিচ্ছিল। লিওয়ান অবাক হয়ে বলছিল সুকু তো এতটা দুর্বল ছিল না। ইয়ানশাও তখন বলে হয়তো তোমার ট্রিক্সের জন্যই ও দুর্বল হয়ে গিয়েছে। লিওয়ান তখন বলে ওইটার কারণে শুধুমাত্র তার সাধারণ চুলকানি হবে, সিরিয়াস কিছু তো হওয়ার কথা না। এরই মধ্যে সুকুর জ্ঞান ফেরে। আরো উঠে জিজ্ঞাসা করে তাংলো কোথায়। ইয়ানশাও তখন বলে তাংলো ঠিক আছে, মিং তাংলোকে বাঁচিয়ে নিয়েছিল। তবে সুকু তো ছিল অনেক দুষ্টু, সে লিওয়ানকে বের হয়ে যেতে বলে। আর লিওয়ান বের হয়ে গেলে সুকু ইয়ানশাওর কাঁধে হাত দিয়ে বলে আমাকে সত্যি করে বলো, তোমার ওই ছেলেটার সাথে কি সম্পর্ক? মানে সুকু তো ঢুকে দেখেছিল যে ওই ছেলেটা ইয়ানশাওর পোশাক পরিয়ে দিচ্ছে। সুকু এমনটা মিন করছিল যে ইয়ানশাও গে, ওই ছেলেটার সাথে ইয়ানশাওর ভালোবাসার সম্পর্ক রয়েছে। ও ইয়ানশাওর কানের কাছে এসে বলে তুমি আমার সাথে শেয়ার করতে পারো, তুমি কি ছেলেদের পছন্দ করো? ইয়ানশাও তখন সুকুর অনেকটা কাছাকাছি চলে আসে। সুকু তো ভয়ে পেছনে সরে যাচ্ছিল। ইয়ানশাও সুকুর খুব কাছাকাছি এসে বলে আমি যদি ছেলেদের পছন্দ করে থাকি তাতে তোমার কি, তুমি কি এই ব্যাপারে কিছু বলতে চাও? সুকু তখন বলে না না, তুমি যদি ছেলেদের পছন্দ করো তাহলে করো, আমার কি। এরই মধ্যে বাইরে থেকে একজন খবর দেয় ইয়ানচি সুকুর জন্য ওষুধ তৈরি করেছে। আর সেই ব্যাপারে ডিসকাশন করার জন্য ইয়ানশাওকে সে ডেকেছে।
সুকু তখন বলে আমার ব্যাপারে ডিসকাশন তা আমাকে তো থাকতেই হবে। তাই সে ইয়ানশাওয়ের সাথে ইয়ানচির প্যালেসের সামনে আসে, কিন্তু তখনই তাকে অন্য একটা ছেলে ডাক দেয়। সে সুক্কুর জন্য সুক্কুর তলোয়ার নিয়ে এসেছে। এই ছেলেটা সুক্কুর ছোটবেলার বন্ধু, হলমাস্টার ফানের ছেলে। ওর নাম তিয়াংজি। তিয়াংজি যখন সুকুকে তলোয়ারটা দেয়, সুকু তখন ইয়ানশাওকে ইশারা করে তলোয়ারটা ধরার জন্য। এরই মধ্যে ইয়ানজি বের হয়ে আসে, আর ওই তলোয়ার দেখে বলে তুমি নিশ্চয়ই এটা পেয়ে অনেক খুশি হয়েছো। ছোটবেলা থেকেই তুমি এটা দিয়ে মার্শাল আর্ট প্র্যাকটিস করেছো, এটা তোমার অনেক পছন্দের। সুকু তো তখন পড়ে যায় ফাপড়ে। ও তখন সবার মন রক্ষা করার জন্য ওই তলোয়ারটা তুলতে চায়, কিন্তু ওর এমনই অবস্থা, তলোয়ারটা ও কাভার থেকেই খুলতে পারছিল না। সাউচি তখন বলে এখনো তুমি দুর্বল, শুধু শুধু নিজের উপর প্রেসার দিও না। ইয়ানচি ইয়ানশাওকে বলে আপনি তো তলোয়ারবাজিতে অনেক পারদর্শী হবেন, তাহলে আপনি আমাদের কিছু ট্রিক্স দেখিয়ে দিন। সাউচি তখন বলে তুমি কি বলছো? সে ঘোস্ট ট্রাইব থেকে সুকুকে উদ্ধার করেছে, অবশ্যই সে মার্শাল আর্টে অনেক বেশি পারদর্শী। সুকু তখন ইয়ানশাওকে বলে তাহলে তুমি আমাদের কিছু মার্শাল আর্ট দেখিয়ে দিচ্ছ না কেন? ইয়ানশাও একটু ভাব নিয়ে বলে আমাকে কি দেখাতে হবে? সুকু তখন বলে অবশ্যই, তোমার অ্যাবিলিটি সবার জানা দরকার। সবাই তো তোমার অ্যাবিলিটি নিয়ে সন্দেহ করছে, সবার এটা বোঝা দরকার তুমি কেন আমার বডিগার্ড। ব্যাস, ইয়ানশাও তো রাজি হয়ে যায়। আর এরপরে ইয়ানশাও নিজের মার্শাল আর্টের প্রতিভা দেখাতে থাকে। সে এক একটা মার্শাল আর্ট শো করছিল, এবং ইয়ানচি সেই মার্শাল আর্ট গুলোর নাম বলছিল। প্রত্যেকটা মার্শাল আর্ট ছিল খুবই ইউনিক এবং আলাদা আলাদা গ্রুপের। তার মানে ইয়ানশাও আলাদা আলাদা মাস্টার থেকে এইসব মার্শাল আর্ট গুলো শিখেছিল। আর এই কথাগুলো যখন ইয়ানচি বলছিল, সুক্কু মুগ্ধ হয়ে ইয়ানশাওয়ের মার্শাল আর্ট দেখছিল। তলোয়ার চালানো শেষ করে ইয়ানশাও ইয়ানচির কাছে আসে, আর তারপর বলে আপনার সাথে তো আমার অনেক মিল। আপনি মার্শাল আর্ট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন, আবার মেডিসিন সম্পর্কেও। আর আমিও মার্শাল আর্টের সাথে সাথে কিছু কিছু মেডিসিন সম্পর্কে জ্ঞান রাখি। আপনি যদি চান তাহলে আমরা একসাথে কাজ করতে পারি, এতে করে আমাদের দুজনেরই জ্ঞান বৃদ্ধি হবে। ইয়ানচি তখন বলে আমি খুব সামান্যই মেডিসিন সম্পর্কে জানি, তবে আপনি যেহেতু আমার সাথে কাজ করতে চাচ্ছেন, চলুন আমার ঘরে চলুন। এটা বলে ইয়ানশাওকে নিয়ে ইয়ানচি ভিতরের দিকে চলে যায়। যাওয়ার সময় ইয়ানশাও সুকুর তলোয়ার সুকুর কাছে দিয়ে চলে যায়, যে তলোয়ারের ভারটাই সুকু তুলতে পারছিল না। সুকুও ভিতরের দিকে যেতে চাচ্ছিল, তবে শাওচি আর তিয়ানজি তাকে যেতে দেয় না। এদিকে ইয়ানশাও আর ইয়ানচি যখন ঘরে আসে, ইয়ানশাও দেখতে পায় ইয়ানচি ওষুধ নিয়ে বিস্তর গবেষণা করেছে। ইয়ানচি জানায় সে কোল্ড টক্সিন রিমুভ করার জন্য নতুন একটা ওষুধ আবিষ্কার করেছে, যেটা খুব দ্রুত কোল্ড টক্সিন রিমুভ করবে। তবে ইয়ানশাও এটা শুনে একটু চিন্তায় পড়ে যায়, কারণ যত দ্রুত কোল্ড টক্সিন রিমুভ হবে, তত দ্রুত সুক্কু শরীরে থাকা অন্য পয়জনটা ব্রেক করবে, মানে ওই পয়জনের প্রভাব শুরু হবে। ইয়ানচি তো আর জানতো না যে সুক্কুর শরীরে কোল্ড টক্সিন ছাড়াও অন্য একটা পয়জন রয়েছে। আর এরপর ইয়ানচি ওষুধ তৈরির জন্য চলে আসে তাংলুওর কাছে, কিন্তু তাংলুও তো জানতো যে সুক্কুর শরীরে অন্য একটা পয়জন রয়েছে। তাই এই ওষুধটা, মানে এই স্ট্রং ওষুধ সুক্কুকে দেয়া যাবে না, কোল্ড টক্সিন আস্তে আস্তে রিমুভ করতে হবে। সে বারবার ইয়ানশাওকে ইশারা করে বলছিল ইয়ানচিকে আটকানোর জন্য, তবে ইয়ানশাও চুপ করে দাঁড়িয়ে থাকে। আর ইয়ানচি তাংলুর কথা শোনে না। সুকুর ওষুধের মধ্যে আরো কিছু ওষুধ মিলিয়ে দেয়, যাতে করে সুকুর কোল্ড টক্সিন দ্রুত রিমুভ হয়। আর এরপর সেই ওষুধ নিয়ে চলে আসে সুকুর কাছে। সুকুকে সেই ওষুধ খেতে দিচ্ছিল। সুকু তো আর কিছু বুঝতো না। সে জিজ্ঞাসা করে এটা খেলে কি হবে। ইয়ানচি তখন বলে এটা খেলে তুমি তোমার মার্শাল আর্টের পাওয়ার ফিরে পাবে। এটা শুনেই তো সুকু খুশি হয়ে ওষুধটা খেতে যায়, তবে তাংলুও চাচ্ছিল না সুকু এই ওষুধটা খাক। সুকু যখন 1 চামচ ওষুধ নেয়, বলে ওষুধটা খুবই তেতো। তখন ইয়ান শাহ ওষুধের বাটিটা নিয়ে বলে ঠিক আছে, আমি এটার মধ্যে তোমাকে চিনি মিশিয়ে দিচ্ছি। এটা বলে ইয়ান শাহ ওষুধের বাটি নিয়ে সেখান থেকে চলে যায়। ইয়ানজি তখন বলে আমি জানতাম তুমি তেতো ওষুধ পছন্দ করবে না, এই কারণে আমি মধু দিয়ে তোমার জন্য আরেকটা ওষুধ তৈরি করে এনেছি। তাংলো তো পড়ে যায় আবারও বিপাকে। সুকুর হাতে যখন ওষুধটা দিচ্ছিল, তাংলো তখন বলে এটা খুবই গরম, আমি একটু ঠান্ডা করে দিচ্ছি। আর ঠান্ডা করার কথা বলে ওষুধটা নিয়ে ওর আঙুল থেকে ওষুধে কিছু একটা গুঁড়ো মিশিয়ে দেয়, আর তারপর সুকুকে দেয় খাওয়ার জন্য। হয়তো এই গুঁড়োটার জন্য ওষুধের প্রভাব কিছুটা কমে যাবে। এরপরেই দেখা যায় সুকুর বাবার ঘরে একটা মিটিং হচ্ছে। সেখানে সুকুও আসে। ওকে আসলে ডেকে পাঠানো হয়েছিল। কিছুদিন আগেই সুকুর উপর যে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণটা নিয়েই মূলত মিটিং। ঘোষ ট্রাইবের সদস্যরা গুপ্তধনের গুজব ছড়িয়ে দিয়েছে। এই কারণে প্রায় সব ট্রাইবের সদস্যরাই মনে করছিল
ইউচি ম্যানরের মধ্যে সত্যি গুপ্তধন রয়েছে, আর তারা গোপনে গোপনে সেই চাবি হাতানোর চেষ্টা করছে। সবাই বলছিল ইউচি ম্যানর সহ সমস্ত এলাকার সুরক্ষা ব্যবস্থা আরো বেশি জোরদার করতে হবে, এবং সামনেই ওদের একটা ফেস্টিভ্যাল ছিল, সেই ফেস্টিভ্যালটা ক্যান্সেল করে দিতে বলে। ইয়ানচি তখন বলে ওই ফেস্টিভ্যালটা কিভাবে ক্যান্সেল হতে পারে, ওটা অনেক বড় একটা ফেস্টিভ্যাল এবং বছরে একবারই হয়। সমস্ত ট্রাইবের লোকেরা আসে সেই ফেস্টিভ্যাল এনজয় করার জন্য। এখন যদি হুট করে এটা ক্যান্সেল করা হয়, সবাই তো মনে করবে গুপ্তধনের গুজবটা সত্য, আর আমরা সেটা লুকানোর জন্যই এই ফেস্টিভ্যাল ক্যান্সেল করেছি। সুকুর বাবা তখন এগিয়ে এসে সুকুকে জিজ্ঞাসা করে, এই ব্যাপারে তুমি কি মনে করো? সুকু তখন বলে কি, সবাই যেটা বলেছে সেটা ঠিকই বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে, আবার অনুষ্ঠানও ক্যান্সেল করা যাবে না, মানে যেগুলো অলরেডি সবাই বলে ফেলেছে। সুকুর বাবা মুচকি হেসে সেখান থেকে চলে যায়। মানে এই অ্যান্সার তো তার পছন্দ হয়নি, সে হতাশ হয়ে যায়, তবে কারো সামনে সেটা প্রকাশ করছে না। যা হোক, অবশেষে সুকুর বাবা সিদ্ধান্ত নেয় অনুষ্ঠান হবে এবং সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করবে। অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় শাওচি এবং ইয়ানচিকে, আর অন্য সবাইকে বলা হয় সুরক্ষার বিষয়টা দেখতে। তবে সুকু যেহেতু অসুস্থ, সে প্যালেস থেকে বের হবে না। সুকু আর কথা না বাড়িয়ে চুপচাপ সেটা মেনে নেয়। এরপরেই দেখা যায় সুকু তার তলোয়ার প্র্যাকটিস করার চেষ্টা করছিল, তবে ওই তলোয়ার তো ও উঁচুই করতে পারছে না। তখনই সেখানে তিয়ানজি আসে খাবার নিয়ে, আর বলে এটা শাওচি পাঠিয়েছে। সুকু তখন খেতে খেতে বলে শাওচি নিজে কেন নিয়ে আসেনি। তিয়ানজি তখন বলে শাওচির মনে হয়েছে ও তোমার জন্য খাবার নিয়ে আসলে হয়তো তোমার ভালো লাগবে না। সুকু তখন বলে কেউ আমার জন্য খাবার নিয়ে আসলে আমার কেন ভালো লাগবে না, খাবার তো আমি খুবই পছন্দ করি। এরই মধ্যে ও দেখতে পায় লিওয়ান ওর জন্য ওষুধ নিয়ে এসেছে, আর এটা দেখেই সুকু দ্রুত পাশে লুকিয়ে পড়ে। তিয়ানজি তখন অবাক হয়ে বলে তোমার এখানে এসে লুকানোর কি আছে? তুমি যদি ওষুধ না খেতে চাও আর লুকাতে চাও, তাহলে তোমার ঘরের মধ্যেই তো একটা গোপন রুম রয়েছে লুকানোর জন্য। সুকু এটা শুনে অবাক হয়ে যায়, ওর ঘরে গোপন রুম রয়েছে, মানে সেটা তো আসল সুকুর রুম ছিল। আর এরপরে দেখা যায় সুকু ওর ঘরে খোঁজাখুঁজি করছে সেই গোপন রুমের জন্য, তবে অনেক খোঁজাখুঁজি করেও ও কোনো কুল কিনারা পায় না। বিরক্ত হয়ে সুকু ওর হাতে থাকা চায়ের কাপটা রাখলে অসাবধানতাবশত চায়ের কাপটা পড়ে যায়। তবে চায়ের কাপটা ফ্লোরে পড়লে ও এমন ধরনের আওয়াজ পায় যেন মনে হচ্ছিল ফ্লোরটা ফাঁপা। সুকো তখন হাত দিয়ে টোকা দিয়ে দেখে সত্যি ফ্লোরটা ফাঁপা, তার মানে এখানে সেই রুমটা রয়েছে। সুকু তখন উঁকি মেরে দেখছিল এই রুমটা খোলার উপায় কি, আর ভুলবশত টেবিলের পায়ে হাত লেগে রুমটা খুলে যায়। সুকু তখন একটা মোমবাতি নিয়ে সেই রুমের মধ্যে প্রবেশ করে, আর ও ঢুকতে ঢুকতে ভাবছিল এটার মধ্যে আবার ভূত নেই তো। ও মন্ত্র পড়ছিল অ্যাবরাকাডাবরা, যাতে ভূত ওর উপর আক্রমণ করতে না পারে। যা হোক, এরপর সুকু আগের সুকুর রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। সেখানে ও একটা ট্রাঙ্ক খুঁজে পায়, যেখানে কিছু মেয়েদের পোশাক ছিল। সুকু অবাক হয়ে ভাবছিল আগের সুকু সবসময় ছেলে সেজে থাকতো, তারপরেও তার মধ্যে একটা সফট সাইড ছিল। সেখানে সুকু একটা বাসি খুঁজে পায়, যেখানে শাওচির নাম লেখা ছিল। সুকু বুঝতে পারে আগের সুকু শাওচিকে কতটা ভালোবাসতো। সেখানে একটা ড্রয়িং বই ছিল যেখানে শাওচির ছবি আঁকা, আর সেই বইয়ের মধ্যে একটা ফুল রাখা। তখনই আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়, সাউচি এক মনে বাঁশি বাজাচ্ছে, আর বাতাসে প্রচুর ফুল পড়ছিল। তখনই সুকু তার দলবল নিয়ে সেখানে আসে। সে তো মুগ্ধ হয়ে সাউচির বাঁশি বাজানো শুনছিল, নিজের তলোয়ার দিয়ে একটা ফুলের পাপড়িও ধরে। তবে সাউচি যখন ওর দিকে তাকায়, তখন সুকু নিজের মতো মুড নিয়ে চলে যায়, মানে সে সাউচিকে পছন্দ করত, তবে এই বিষয়টা প্রকাশ করতো না। বর্তমান সুকু বুঝতে পারে আগের সুকু শাওচিকে ঠিক কতটা ভালোবাসতো। তবে তখনই ওর ইয়ানশাওয়ের কথা মনে পড়ে যায়। ও তখন চিন্তা করে আমি কতটা নির্লজ্জ, আগের সুকু ভালোবাসতো শাওচিকে, অথচ আমার তো ইয়ানশাওকে দেখলেই হার্টবিট বেড়ে যায়। যা হোক, সুকু সেখানে একটা চিঠির মতো খুঁজে পায়, যেখানে দুটা পাখির ছবি আঁকা ছিল এবং 2 লাইন কবিতা। আর ওই 2 লাইন কবিতা পড়ে সুকুর চোখে পানি চলে আসে। সুকু নিজেই অবাক হয়ে চিন্তা করছিল ও এতটা ইমোশনাল কিভাবে হয়ে গেল। এই 2 লাইন কবিতার অর্থই তো সে বুঝতে পারছে না, অথচ এই কবিতা 2 লাইন পড়ে তার চোখ থেকে পানি পড়ছে। তবে তখনই আমরা বাইরে কাউকে দেখতে পাই যে সুকুর রুমের মধ্যে একটা পোকা টাইপ ঢুকিয়ে দেয়, এবং ওই পোকার পেছন থেকে ধোঁয়া টাইপ কিছু বের হচ্ছিল, যেটা সুকু নিঃশ্বাসের সাথে নিয়ে নেয়। হয়তো এই লোকটি সুকুকে পয়জন দিচ্ছিল, এবং ওকে পয়জন দেওয়ার মাধ্যমে ছিল এই ছোট্ট পোকা। বিষ সুকুর শরীরে ঢুকতেই সুকুর গরম লাগতে শুরু করে। ওর খুব অস্থির লাগছিল। সুকু তখন দ্রুত পানি খায়।
কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। এদিকে ওকে যে বিষ দিয়েছে সে একটা কন্টেইনার ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। সুকু উপরে ফিরে আসে আর তারপর ও চলে যায় ইয়ান শাহের কাছে। সুকুকে দেখে মনে হচ্ছিল ওর নিজের উপর কোনো কন্ট্রোল নেই। ও এসেই ইয়ান শাহের হাত ধরে বসে পড়ে আর বলে ওর খুব গরম লাগছে। ইয়ান শাহ মনে করে সুকুর কোল্ড টক্সিনের রিয়াকশন শুরু হয়েছে। ও দ্রুত সুকুর পালস চেক করে। তখন সুক্কু ইয়ান শাহর গায়ের ঘ্রাণ নিয়ে বলে, তোমার গায়ের ঘ্রাণ তো অনেক সুন্দর। ইয়ান শাহ দ্রুত সুক্কুকে ফেলে দাঁড়িয়ে যায় আর তারপর বলে, তোমার পয়জনের রিয়াকশন শুরু হয়েছে, তুমি দ্রুত নিজের রুমে যাও। সুক্কু ততক্ষণে অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছে। ও তখন বলছিল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার এখানে আসাই উচিত হয়নি। যদি আমি মরুভূমিতে মারা যেতাম তাহলে হয়তো আমি আমার আসল দুনিয়ায় ফিরে যেতাম। ইয়ান শাহ তো বুঝতেই পারছিল না সুক্কু কি বলে। সুক্কু তার মডার্ন লাইফের কথা বলছিল। ও ভাবছিল ও এই দুনিয়া থেকে মরে গেলে হয়তো মডার্ন দুনিয়ায় ফিরে যাবে। ও বলছিল ও এখানে এসে আরো ফেঁসে গিয়েছে আর ইয়ান শাহর ঘাড়ে বোঝা হয়ে গিয়েছে। ইয়ান শাহ হয়তো এখন চিন্তা করে কোনোভাবে সে সুক্কুর দায়িত্ব ফেলে দিয়ে এখান থেকে পালাতে পারলেই বাঁচে। সে সুক্কুকে একদম সহ্য করতে পারে না। আর তারপর ইয়ান শাহর কাছাকাছি এসে বলে, আমি যদি তোমার চোখের সামনে থেকে উধাও হয়ে যাই তাহলে কি তুমি খুশি হবে? ইয়ান শাহ তখন বলে, একদমই না, আমি সবসময় আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমার সাথেই থাকতে চাই, তোমার পাশে থাকতে চাই। সুকু তখন পাস্টের একটা সিন চিন্তা করে, যেখানে সুকু ইয়ান শাওকে বলছিল, যদি আমার স্মৃতি ফিরে না আসে আর আমার মার্শাল আর্টের শক্তিও ফিরে না আসে তাহলে কি আমি তোমার উপর বোঝা হয়ে যাব? ইয়ান শাহ তখন বলে, তুমি কখনোই আমার উপর বোঝা হবে না। যদি তোমার স্মৃতি ফিরে না আসে তাহলে আমি তোমাকে এখান থেকে নিয়ে অনেক দূরে চলে যাব। এটা শুনে তো সুকু অনেক খুশি হয়ে যায় আর ওর আঙুল বাড়িয়ে দিয়ে বলে, প্রমিস? ইয়ান শাও তো এই বিষয়টা বুঝতো না। ও সুক্কুর মতো আঙুল উঁচু করলে সুক্কু ওর আঙুলে আঙুল রাখে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। সুক্কু ইয়ান শাওকে বলে, তোমার হৃদয়ের গভীর থেকে আমার জন্য ফিলিংস রয়েছে? কই, আমি তো তোমার হৃদয় দেখতে পাচ্ছি না, তোমার হৃদয় কোথায়? মানে ও পুরো নেশাখোরদের মতো করছিল, ওর হুঁশই ছিল না। হুট করে সুক্কু করে কি, ইয়ান শাওকে কিস করে দেয়। ইয়ান শাও তো পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। সুকু কিছুক্ষণ চুপ থেকে ইয়ান শাওর দিকে হাত বাড়িয়ে দেয় ওকে জড়িয়ে ধরার জন্য। তবে ইয়ান শাও ওকে কোলে নিয়ে বাইরে চলে আসে আর তারপর বাগানে যে বড় পানির পাত্রটা আছে সেই পানির পাত্রের মধ্যে ছেড়ে দেয়। পানির মধ্যে পড়তেই সুকুর হুঁশ ফিরে আসে। সে চিৎকার করে ইয়ান শাওকে বলে, আমি এখানে কিভাবে আসলাম? তুমি আমাকে এর মধ্যে কেন ফেললে? ইয়ান শাও তখন বলে, কেউ হয়তো তোমাকে পয়জন দিয়েছিল, হয়তো সেই স্লো পয়জনটা আবারও তোমাকে দেয়া হয়েছে। সুকু তো এবার নিজের হুঁশে ছিল আর রাতের বেলা ওকে পানির মধ্যে ফেলে দেয় ও শীত করতে থাকে। ও তখন বলে, আমি এখন ঠিক আছি, আমি কি এখান থেকে উঠতে পারি? ইয়ানশা তখন ওর হাত বাড়িয়ে দেয়। সুকু ইয়ানশার হাত ধরে ইয়ানশার কাছে আসে আর তারপর ওর হাতটা নিজের মুখের সাথে লাগিয়ে ওখানেই বসে থাকে। ইয়ানশাও একটু এগিয়ে সুকুকে নিজের কাছে টেনে নেয়। সুকু তখন ইয়ানশাওকে বলে, আমি যখন তোমার নাম ধরে ডাকি তখন আমার নিজেকে অনেক সেফ ফিল হয়, তোমাকে অনেক কাছের মনে হয়, মনে হয় তুমি আমার লাকি চার্ম। এটা বলতে বলতেই সুক্কু ওর হাতের উপরে ঘুমিয়ে পড়ে। ইয়ানশাও সারা রাত সুক্কুকে সেভাবেই ধরে দাঁড়িয়ে থাকে। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। ইয়ানশাও যখন হেঁটে যাচ্ছিল তখন শাওচিওকে ডেকে বলে, আমার সাথে এসে চা খাও। সেখানে ইয়ানচিও ছিল। শাওচি ইয়ানশাওকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে গতকাল রাতে তোমার ঘুম হয়নি। ইয়ানশাও তখন বলে, আমার ঘরের পাশে একটা বিড়াল অনেক ডেকেছে, এই কারণে আমি ঘুমাতে পারিনি। এরই মধ্যে সেখান দিয়ে সুকু যাচ্ছিল। ইয়ানচি তখন সুকুকে ডেকে বলে, তুমি আমাদের সাথে এসে চা খাও। তবে ইয়ানশাওকে দেখে সুকু অনেক লজ্জা পাচ্ছিল। অনেক লজ্জা নিয়ে ও সেখানে এসে বসে। ইয়ানচি সুকুকে বলে, তোমার চোখ মুখ এমন ফোলা লাগছে কেন? তুমি কি গতকাল রাতে ঘুমাতে পারোনি? সুকু তখন বলে, গতকাল রাতে আমার ঘরের পাশে একটা বিড়াল ডেকেছে, এই কারণে আমি ভালো ঘুমাতে পারিনি। মানে ইয়ানশাও আর সুকু একই কথা বলে। শাওচি বলে, কই, আমি তো কোনো বিড়ালের ডাক শুনিনি, আমার তো বেশ ভালোই ঘুম হয়েছে। সুকু যখন বুঝতে পারে ও আর ইয়ানশাও সেম কথা বলেছে, ও তো আরো বেশি অপ্রস্তুত হয়ে যায় আর দ্রুত সেখান থেকে উঠে চলে আসে। একটা জায়গায় এসে বসে বসে সুকু চিন্তা করছিল ও এখন কিভাবে ইয়ানশাওকে মুখ দেখাবে। গতকাল রাতের কথা চিন্তা করে সুকুর প্রচন্ড লজ্জা লাগছিল। তখনই ইয়ানশাও সেখানে আসে। সুকু তো দ্রুত উঠে চলে যাচ্ছিল। ইয়ানশাও সুকুর হাত ধরে বলে, তোমার এত লজ্জা পেতে হবে না, আমি জানি তোমার পয়জনের রিয়াকশনের কারণে তোমার নিজের উপর কন্ট্রোল ছিল না আর আমি তোমার কোনো অ্যাডভান্টেজ নেইনি। সুকু তখন বলে, তুমি অ্যাডভান্টেজ কেন নিলে না? আমি ইয়াং সুন্দরী একটা মেয়ে, তোমার গায়ের উপর গিয়ে পড়ছিলাম, তাও তুমি অ্যাডভান্টেজ নিলে না, কেন নিলে না বলো?
এবার ইয়ানশাও বলে, আমি তোমার অ্যাডভান্টেজ নিলে তুমি খুশি হতে? আমার ম্যানার্স আছে, এই কারণে আমি তোমার অ্যাডভান্টেজ নেইনি। সুকি এবার জিজ্ঞাসা করে তাকে কে পয়জন দিয়েছিল। ইয়ানশাও তখন একটা বক্স দেখিয়ে বলে, এই পয়জনটা তোমাকে দেয়া হয়েছিল, আর এটা তাং ফ্যামিলির টেকনিক। তার মানে তাং লুও সুকুকে পয়জন দিয়েছে। দেখা যায় সত্যি সত্যি তাং লুই সুকুকে পয়জন দিয়েছিল। আর গতকাল রাতের ঘটনা পুরোটাই ও দেখেছিল। সুকু তো এটা শুনে রেগে তাং লুর ঘরে যায়, কিন্তু তাংলোর ঘরে প্রচুর পরিমাণে পোকামাকড় দিয়ে ভরা ছিল, যেটা দেখে সুকুর নিজেই ভয় পাচ্ছিল। যা হোক, তাংলো সুকুকে বোঝাতে আসে ও ভালো উদ্দেশ্য নিয়ে সুকুকে পয়জন দিয়েছিল। সুকু তখন বলে, আমি কি কোনো টেস্ট অবজেক্ট? তুমি সবসময় আমার উপরে টেস্ট করতে আসো কেন? তাংলো বলে, আসলে তোমার শরীরে তো পয়জন রয়েছে, তাই আমি নতুন একটা পয়জন প্রয়োগ করেছিলাম। ভেবেছিলাম কাঁটা দিয়ে কাঁটা তুলবো, মানে বিষে বিষে বিষক্ষয় টাইপ। সুকু তখন রেগে বলে, তুমি যদি আর কখনো এমন করো তাহলে তোমার আমার বন্ধুত্ব এখানেই শেষ। এটা শুনে তাংলু হাসতে থাকে। সুকু অবাক হয়ে বলে, এখানে হাসির কি আছে? তাংলু তখন বলে, এর আগে কখনোই তুমি আমাকে বন্ধু হিসেবে পরিচয় দাওনি, সবসময় তুমি খুব তেজি আর শান্তশিষ্ট ছিলে। এটা শুনে সুকু বলে, আমি কি এতই ভয়ঙ্কর ছিলাম? সবাই আমাকে ভয় পেত? তাংলু তখন খুশি হয়ে বলে, হ্যাঁ, তুমি অনেক ভয়ঙ্কর ছিলে। এমনকি সাউচিও তোমাকে ভয় পেত। সাউচি তোমাকে মনে মনে পছন্দ করত, কিন্তু তোমার তেজের কারণে কখনো তোমাকে বলার সাহস পায়নি। সুকু তখন মনে মনে চিন্তা করে, আগে সুকু তো সাউচিকে ভালোবাসতো, আর সাউচিও সুকুকে পছন্দ করত, কিন্তু সুকুকে ভয় পেয়ে সাউচি কখনো এই বিষয়টা প্রকাশ করেনি। আর মনে মনে আগে সুকুকে দোষ দিয়ে বলতে থাকে, তুমি এতটাই তেজি ছিলে যে তোমার ভালোবাসার মানুষও ভয় পেয়ে তোমার বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। কেই বা তোমার মতো তেজি মেয়েকে চাইবে? যা হোক, এরপর আমাদের সাউচি আর ইয়ামচিকে দেখানো হয় ওরা ফেস্টিভ্যালের প্রিপারেশন নিচ্ছিল। এই ফেস্টিভ্যালে রেড ব্যানার ফ্লোর নামে একটা প্রতিযোগিতার আয়োজন হতো, আর প্রত্যেকবার সুকুই ওই প্রতিযোগিতার বিজয়ী হতো। এবার ওরা যাচ্ছিল ওই প্রতিযোগিতা প্রদর্শন করার জন্য। ওই প্রতিযোগিতার দায়িত্ব ছিল ইয়ানচির। উল্টো দিক থেকে সুকু, ইয়ানশাও, তিয়ানজি এবং তাংলু আসছিল। শাওচি আর ইয়ানচিকে যখন যেতে দেখে, সুকু আবদার করে বসে ও বাইরে যাবে ওদের সাথে রেড বানার ফ্লোয়ার ফেয়ার পরিদর্শন করার জন্য। শাওচি তো নিতে চাচ্ছিল না, তবে সুকু বলে যে ইয়ানশাও যেহেতু ওদের সাথে আছে, ও সেফই থাকবে। তারপরেও শাওচি বলে অনেক সাবধানে থাকতে হবে। আর তারপর ওরা সবাই মিলে সেই মেলার উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে ইয়ানচি সুকুকে বলছিল, প্রত্যেক বছর তুমি এই রেড ব্যানার ফ্লোয়ার ফেয়ারের উইনার হতে আমার খুবই ভালো লাগতো, কিন্তু আফসোস এই বছর তুমি পার্টিসিপেটই করতে পারবে না। এরপর ইয়ানচি ইয়ানশার কথা তোলে। সে সুকুকে বলে, ইয়ানশা তোমার প্রতি একটু বেশি প্রোটেক্টিভ। তুমি কি তাকে আগে থেকে চিনতে, বা তোমাদের মধ্যে কি অন্য কোনো সম্পর্ক আছে? সুকু তখন বলে, আমি তাকে টাকা দিয়ে রেখেছি, সে কেন আমার প্রতি প্রোটেক্টিভ হবে না? ইয়ানচি তখন বলে, ইয়ানশার কেয়ার দেখে মনে হয় না শুধুমাত্র টাকার জন্য কেউ এতটা কেয়ার করবে, আর তার ক্যারেক্টারই পুরো অন্যরকম। আর তারপর জানালা খুলে ইয়ানশাওকে বলে, এবার যেহেতু সুকু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে না, তুমি করলেই তো পারো। মানে ইয়ানশাওকে বলছিল রেড ব্যানার ফ্লোয়ারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ইয়ানশাও তখন বলে, অবশ্যই। কিন্তু সুকুর প্রচন্ড হিংসা হচ্ছিল ইয়ানচি ইয়ানশাওর সাথে কথা বলছে এটা দেখে। ও তখন এগিয়ে এসে বলে, অনেক কথা হয়েছে, এবার জানালা বন্ধ করো। এটা বলেই জানালাটা বন্ধ করে দেয়। ইয়ানচি বুঝতে পারে যে সুকু জেলাস হচ্ছে, তবে ইয়ানচিরও ইয়ানশাওর প্রতি হালকা দুর্বলতা ছিল, মানে এখনো পর্যন্ত এটাই মনে হচ্ছিল আর কি। আর এরপর ওরা গাড়ি থেকে নেমে বাজারের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। সুকু চারপাশে দেখে অনেক খুশি হচ্ছিল। ও ইয়ানশাওকে বলে, প্রাচীন যুগের এই মেলাগুলো কত লাক্সারিয়াস, আমার ভাগ্য ভালো যে আমি এগুলো দেখতে পাচ্ছি। ইয়ানশাও তো সুকুর এসব কথা বুঝতেই না। কিছু দূর এগিয়ে সুকু দেখতে পায় এক লোক বার্গার বিক্রি করছে, যেমনটা সুকু তৈরি করে বিক্রি করছিল। ও তখন খুশি হয়ে ইয়ানশাওকে বলে, দেখো আমার আবিষ্কার করা খাবার কত ফেমাস হয়ে গিয়েছে, এখানেও পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। তবে তুমি কিন্তু লাকি, তুমি এই খাবারটা সবার আগে খেয়েছিলে। এটা বলতে বলতে ওরা আরো এগিয়ে যায়। আমরা বাজারের মধ্যে ঘোস্ট টাইপের এক ডাকাতকে দেখতে পাই, এবং আরো অনেক সন্দেহজনক মানুষ আশেপাশে ঘোরাঘুরি করছিল। ইয়ানচি আর শাওচি পেছন পেছন আসছিল। ইয়ানচি যখন ইয়ানশাওর পাশে আসে, ও মাথা ঘুরে ইয়ানশাওর উপরে পড়ে যায়। ইয়ানশাও দ্রুত ইয়ানচিকে ধরে ফেলে। ইয়ানচি বলে, আমার খুবই ক্লান্ত লাগছে, আমরা কি একটু রেস্ট নিতে পারি? ইয়াশা তখন বলে, সামনেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা রেস্ট নিতে পারি। তবে সুকুর তখনও প্রচন্ড হিংসা হয়। ইয়ানচি আর শাওচি যখন এগিয়ে যায়, সুকু ইয়ানশাওকে ঝাড়ি মেরে বলে, ফ্লার্ট করা ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই? এটা বলে ও সামনের দিকে চলে যায়। এরপর ইয়ানশাও সবাইকে সেই রেস্টুরেন্টে নিয়ে আসে
যেখানে ইয়ানশাও বরফ পানি দিয়ে গোসল করছিল। মানে এটা ইয়ানশাওয়ের পরিচিত রেস্টুরেন্ট ছিল। আর ওদের পিছু পিছু একজন ফরচুন টেলারও ভিতরে যায়। সবকিছু কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছিল। ওরা যখন রুমের মধ্যে বসে রেস্ট নেয়, তখন ওয়েটাররা ওদের কাছে ওয়াইন এবং খাবার নিয়ে আসে, যে ওয়াইনটা এই রেস্টুরেন্টের মালিক এবং তার ওয়াইফ তৈরি করেছে। ওয়াইনটা খেয়ে সুপুর খুবই ভালো লাগে। আর ওই ইয়ানশাওকে বলে, এই ওয়াইনটা খেয়ে আমার কি মনে হচ্ছে জানো? এই ওয়াইনটা যে তৈরি করেছে তার বয়স প্রায় 60 হবে, আর তার ওয়াইফের বয়স 30 বছর। তাদের মধ্যে গভীর ভালোবাসা রয়েছে। ইয়ানশাও চুপচাপ সুকুর কথা শুনছিল। একটু পরে সেখানে রেস্টুরেন্টের ওনাররা আসে। তবে দেখা যায় সুকুর অনুমান পুরোই উল্টো। মহিলাটির বয়স ছিল 60 বছর এবং তার হাজবেন্ডের বয়স ছিল 30 বছর। এটা দেখে তো সুকু অবাক হয়ে যায়। ইয়ানশা তখন এগিয়ে এসে বলে, এই মহিলাটি সারা জীবন বিয়ে না করার প্রতিজ্ঞা করেছিল, কিন্তু এই ছেলেটি তাকে ভালোবাসতে বাধ্য করেছে। এই ছেলেটি তার স্টুডেন্ট ছিল। এই মহিলা ছিল ওয়াইন বানানোর মাস্টার। সুকু তো ওদের প্রেম কাহিনী শুনে পুরো অবাক হয়ে যায়। এই রেস্টুরেন্টের ওনাররা ওদের সাথে এসে কথা বলে, আর তারপর ওদের সম্মানে আরো একটা ওয়াইন খেতে দেয়। রেস্টুরেন্টের মালিক যখন ওয়াইন সবাইকে ঢেলে দিচ্ছিল, তখন ওয়াইনের পটের নিচে একটা চিহ্ন দেখে ইয়ানচির মুখ কালো হয়ে যায়। মনে হচ্ছিল ও একটু সতর্ক হয়ে গিয়েছে, যে বিষয়টা ইয়ানশাও খেয়াল করে। যা হোক, একটু পরেই দেখা যায় ওদের পিছু পিছু যে ফরচুন টেলার ঢুকেছিল, সে ওদের ঠিক পাশের রুমে বসেছে। সুপ্রুত ফরচুন টেলারকে দেখে নিজের ভাগ্য গণনা করার ইচ্ছা হয়। ও যখন ভাগ্য গণনা করতে যায়, তখন ওই ফরচুন টেলার সুপুর ভাগ্য গণনা করে বলে, সুপু কোনো অভিভাবক ছাড়া মানুষ হয়েছে এবং ওর অনেক দূরে বিয়ে হবে। এটা শুনে সুপুর একটু মন খারাপ হয়ে যায়। ফরচুন টেলার তখন বলে, এটা শুনে মন খারাপ করার কিছু নেই। যদি ভালোবাসা থাকে তাহলে টাকা পয়সা বা দূরত্ব কোনো কিছুই ম্যাটার করে না। এদিকে তাংলুও বসে বসে দেখছিল যে সুকু কি করছে, আর ওরও অনেক ইন্টারেস্ট লাগে। ও তখন ইয়ানচিকে নিয়ে আসে নিজেদের ভাগ্য গণনা করতে। ওই ফরচুন টেলার তাংলুর ভাগ্য গণনা করে বলে, তাংলু যাকে ভালোবাসে তাকে সে কখনোই পাবে না, তাই মনে মনে ভালোবাসা পুষে না রেখে মুভ অন করার জন্য। এটা শুনে তাংলুর একটু মন খারাপ হয়। ও তো শাওচিকে ভালোবাসতো। অন্যদিকে ইয়ানচির ভাগ্য গণনা করে বলে, ইয়াচি খুব বড়লোক ফ্যামিলিতে জন্মেছে, তবে ওর মনের মধ্যেও না পাওয়া বাসনা রয়েছে। ইয়ানচির ক্ষেত্রেও একই কথা বলে, যে ও মনে মনে যাকে পছন্দ করছে তাকে পছন্দ না করাই ওর জন্য ভালো। এরই মধ্যে ইয়ানশা উঠে সেখানে আসে। আর ইয়ানশাও সেখানে আসতে সুকু সবাইকে নিয়ে আবার ভিতরে চলে যায়। ওই ফরচুন টেলার তখন ইয়াংশাওকে ইশারা দিয়ে জানায়, এখানে ঘোস্ট ট্রাইবের অনেক সদস্যরা এসে জড়ো হয়েছে, কিছু একটা ঘটতে পারে। ইয়াংশাও তখন ইশারা করে বলে, তুমি মিং এর সাথে দেখা করো। মিং নিচেই দাঁড়িয়েছিল। এরপরেই আমরা ইয়ানচিকে দেখি যে হোটেলের ভিতরে হাঁটাহাঁটি করছিল। আর একটা রুমের সামনে এসেও একটা চিহ্ন দেখতে পায়, যেমনটা ওয়াইনের পটের নিচে ছিল। তাই আশেপাশে সতর্কতার সাথে তাকিয়ে ইয়ানচি ওই ঘরে ঢুকে যায়। সেখানে আমরা একজনকে দাঁড়িয়ে থাকতে দেখি, যে কালো পোশাক পরেছিল। তখনো পর্যন্ত তার ফেস দেখানো হচ্ছিল না। ইয়ানচি সেখানে এসে বলে, অনেক বেশি প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে, এখানে কিছু করা রিস্কি হবে। কালো পোশাকধারী লোকটা বলে, কাল রাতে রাস্তা পুরো জমজমাট থাকবে। আমার মনে হয় ঝরে পড়া ফুলগুলোকে ফেলে দেওয়ার সময় হয়েছে। ইয়ানচি অনেকটা রেগে বলে, ওদেরকে ফুলের সাথে তুলনা করো না, ওরা খুবই তুচ্ছ জিনিস। কালো পোশাকধারী তখন বলে যে তুমি খুবই দুর্বল, কিন্তু তুমি অনেক কঠোর। আমার মনে হয় তুমি যদি এমন অবস্থায় না থাকতে, তাহলে ইউচিমানো তোমার হাতের মুঠোয় থাকতো। ইয়ানচি বলে, যদি আমার এমন অবস্থা না থাকতো, তাহলে আমার নিজের প্ল্যান ফুলফিল করার জন্য কারো সাহায্যের প্রয়োজন হতো না। আর এটা যদি ফুজিয়ান ট্রেজারের বিষয় না হতো, তাহলে আমি অন্য কারো সাহায্য নিয়ে আমার প্ল্যান ফুলফিল করতাম না। তার মানে ইয়ানচি ছিল সেই শস্যের মধ্যে ভূত, যে ঘোস্ট সেক্টরের সাথে জড়িত ছিল। কেননা ইয়ানচি জুইতিয়ানের সাথে কথা বলছিল, ঘোস্ট সেক্টরের লিডার, আর ওরা বিশাল কিছু একটা প্ল্যান করেছে। এখানেই আজকের পর্বটা শেষ করছি। পরবর্তী পর্বের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তোমাদের সবাইকে ঈদ মোবারক। দোয়া করি তোমাদের সবার ঈদ অনেক ভালো কাটুক। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফেজ।